আশা করি গত বৃহস্পতিবারের মায়ার পর্বটা শুনেছেন। মানুষ শয়তান যেটা। আর যদি শুনে না থাকেন কোনো সমস্যা নেই, শুনে নিন যদি সময় থাকে হাতে। আজকে আমি ওই ওই ঘটনার কিছু অংশের একটা ব্যাখ্যা দিই আমি আপনাদেরকে। আপনারা সবাই রিলেট করতে পারবেন। শুরু করি আজকে বক বক শরাফত সাহেবের কথাটা বলে। ওনার নামটা আমি মেড আপ নাম দিয়েছি, আসল নাম বললে সমস্যা। আমি যদি হাইড না করি কোনো না কোনো দিন সে ছেলে টের পেয়ে যাবে। তো আপনি যখন জানবেন যে আপনার প্রিয়তম কেউ, সে পুরুষ হোক বা নারী হোক, আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক, যখন এরকম একটা কোনো কিছুর ভেতরে তারা জড়িয়ে যায়, এই যে সে ছায়া দেখেছে না, সে ছায়া যে দেখতো প্রথম দিকে, যে যে ছায়া দৌড়াদৌড়ি করে, এটা এটা কখন হয় জানেন? আপনি তার কাউকে বলতে পারছেন, আপনার ভিতর থেকে তো একদম শেষ হয়ে যাচ্ছেন, বলেও তো আসলে লাভ নেই। তো যখন আপনি শেষ হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে তো ঘুম নষ্ট হতে শুরু করবে। ঘুমাবেন কি, শুতে গেলেই সব আসমান জমিন সব এক হয়ে যায়। তো যে ছায়াটা সে দেখতো, এই ছায়া আপনিও দেখেন, আমিও দেখি। যারা এরকম অবস্থার ভিতর দিয়ে যাই আমরা, আমি তাদের কথা বলছি। শুয়ে থাকা অবস্থায় ছায়াগুলো দেখবে। ওই ছায়াগুলো কার জানেন? ওই ছায়াগুলো হচ্ছে ওই মূর্তিগুলো, যে মূর্তিগুলো হচ্ছে আমাদের ওই প্রিয়তমদের সাথে একটা রিলেশনে জড়ানো। তার কেসে সেই ছেলেই, সেই ব্যক্তি এবং তার স্ত্রী নিজেও। তো সে তো ছায়া যেগুলো দেখছে, এগুলো হচ্ছে যে তার ভৌতিক ব্যাপার না, কিন্তু এই স্টেট দিয়ে প্রত্যেকটা মানুষই যায়। ছায়াগুলো কে দেখা জানেন? আমাদের রুহ, আমাদের নফস, আমাদের কারিন। এদের এক একজনের কাজ এক এক রকম। রুহ সান্ত্বনা দিবে না বুঝাবে, সেটা আসলে রুহের পক্ষে আমার তো আসলে সেটা বলা বোঝানো কঠিন। রুহের কাজ হচ্ছে বডির সাথে যতক্ষণ আছে সে চাইবে যে অন্তত যতটুকু হোক ভালো কাজ করার। কিন্তু নফস এবং কারিন, এদের 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 রোল আলাদা। কারিন আপনাকে এই লেভেলে কনফিউজড করে দিবে এবং এই লেভেলে আপনাকে পাগল বানিয়ে দিবে। ওই পাগলামিটা নফসের কারণে আরও বেশি অ্যাম্পলিফাই হবে। আপনি যে ভয়টা পাচ্ছেন, আপনি যে ছায়া দেখছেন, এটা আপনাকে কারিন দেখাচ্ছে, নফসে না। নফস আপনাকে আরও ভয়ঙ্কর স্টেপের দিকে নিয়ে যাচ্ছে। আপনি ওই ছায়া দেখছেন দেখে রাগ উঠছে, ওই রাগটা হচ্ছে নফস তৈরি করছে। ওই রাগটা নফস তৈরি করছে, যেটা আপনার ইনবিল্ট সত্তা। রু রু তো রুই, কিন্তু আপনার নিজের তো একটা সত্তা রয়েছে, ওই যে নফস। এই রাগটা সে ক্রিয়েট করছে তখন। দুঃখ, রাগ, এগুলো সব নফসের ফিলিংস। কিন্তু আপনি যেটা কল্পনা করবেন, এটা হচ্ছে কারেন্টের ফিডিং। তো ওই স্টেটে যদি ওই ব্যক্তি রাতে ঘুমাতে পারছে না, ওই সময় তো আবার ওই যে 90 সালের আগের ঘটনা। তো ওই সময় মনে করুন যে আপনার তো এখনকার মতো আর এই অবস্থা না। এই জন্যই তো শুয়ে আছে, ছায়া দেখছে। এটা হচ্ছে সে কোপ আপ মেকানিজম তার। এই কোপ আপ মেকানিজমের ভিতরে হচ্ছে কি, এমন সময় আপনার যখন এই রাগ অ্যাম্পলিফাই হতে থাকে না, সাপ্রেস হয়ে আছে, এটা বের হতে পারছে না। মানুষ খুন করে ফেলে কেন রাগের মাথায়? তাকে পরে দেখবেন যে সে এটার জন্য মারাত্মক গিল্টি ফিল করে, কিন্তু রাগের মাথায় মানুষের সেন্স থাকে না। তো এই যে সে সে একটা সময় যখন তার এই সাপ্রেসের লেভেলটা বেড়ে যাচ্ছে, কাউকে বলতে পারছে না, শেয়ার করতে পারছে না, কোনো কিছু না। ইমাজিন করুন তার পেইনটা, যে সন্তানটাকে বলা হচ্ছে যে তার স্ত্রীর গর্ভের যে সন্তান, এটা আরেকজনের। এবং এই যে ইমাজিনেশন একটা পুরুষের বা একটা স্ত্রীর, এই ইমাজিনেশন তাদেরকে ভেতর থেকে একেবারে শেষ করে দেয় যে কোনো স্টেপ নেওয়ার জন্য। এই জন্যই যখন তিনি চিন্তা করছিলেন টেবিলের মধ্যে বসে, দুঃখে কষ্টে যখন দুইটা লাইন লিখলেন আর কি, শত কষ্টে ওই ঠোঁটে হাসি ফুটে, অতীতের স্মৃতি যখন মনে পড়ে, ওই তখন থেকে ম্যানিফেস্ট হতে থাকলো যে তার স্ত্রী তাকে বলছে যে পেট কেটে ফেলো, সমস্যার সমাধান করে ফেলো। এটা তো আসলে উনিই চাচ্ছেন। এই যে বটি উনি স্পর্শ করেছেন, উনি ওটা খামখেয়ালি না, কিন্তু উনি অবশ্যই ওই স্টেপ নিয়েছিলেন যে বটি নিয়ে আসি, জবাই করে দিই। মানুষ
আপনি জানেন আপনার সেই ক্যাপাবিলিটি নেই একজন মানুষকে হত্যা করার, কিন্তু যখন আপনি সাপ্রেশনের ভেতরে থাকবেন, এই পরিমাণ ইমোশনাল ট্রমা আপনার ভেতরের ওই ডিমনিক সত্তাকে জাগায় দেয়। ওই ডিমনিক সত্তা তখন আপনাকে সান্ত্বনা দিয়ে বলে যে সমাধান কর। ওই যে বড় কালো ছায়াটা, ডিমনিক সত্তা, এই লোক যা যা বলেছে এগুলো অবিশ্বাস করার মতো কোনো কথা ছিল না আমার জন্য। এই জন্যই দেখবেন যে আমি একবারের জন্য বলিনি যে লোক কী কথা বলে, কী বলে আজগুবি কথাবার্তা। আমি কিন্তু এরকম কোনো কথাবার্তা ঘটনার মধ্যে বলি নাই। তো মনে করুন যে ওই অবস্থা দিয়ে সে একটা মানুষ যখন যায়, এই ডিমনিক সত্তাটা ওভারটেক করে ওই আলটিমেট ঘটনাটা ঘটানোর জন্য। ওই ডিমনিক সত্তাই ডিসাইড করে যে দেখ তোর এই মুহূর্তে সান্ত্বনা দরকার, আর সান্ত্বনা চাইতে বড় দরকার হচ্ছে রিভেঞ্জ, খতম করে ফেল। ওই বটি তিনি স্পর্শ করেছেন, ওই বটি তিনি খামখেয়ালির মধ্যে নিয়ে আসেন নাই। মূল কথা হচ্ছে তিনি প্রতি রাতেই ওই দিনের পরে অল্প কয়েকদিন পর থেকে যখন তার অবস্থা খারাপ হতে শুরু করে সাপ্রেশনের লেভেলের কারণে, বডি তিনি নিয়ে আসেন বারবার, কিন্তু দেখেন এই লোকটা কীভাবে ফাইট করছে নিজের সাথে। কোপ দেয় নেই, কোপ দেয় নেই। তো যত সময় যাচ্ছিল না, কোপ আপ মেকানিজম ধীরে 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 ডাউন হয় মানুষের, মানে দুঃখে মানুষের পেইনটা একটু কমে, মানে যখন সময় একটু বেশি যায়, যত কিছুই হোক না কেন। প্রায় মাথার ভেতর থেকে ওই ওই রকম সাপ্রেশনটা সরে গিয়েছিল তার, মানে যেই রকম সাপ্রেশনটার কারণে সে বটি দিয়ে খুন করতে চাইতো, ওই সাপ্রেশনটা প্রায় সরে গিয়েছিল। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে তো সব কিছু এলোমেলো হয়ে আছে, কারোর সাথে কথাবার্তা বলে না, কোনো কিছু করে না। কিন্তু যেই মোমেন্টে সে বাসায় ফিরল না ওই দিন রাত্রেবেলা কাপড় চোপড় নেওয়ার জন্য, ওই সময়েই তার ভেতরে ট্রিগারটা করে যে তাহলে আমার ওয়াইফ কোন জায়গায় সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভিতরে ছিল, আমারই ঘরের ভিতর নাকি। এই জন্যই তার তখন ওই কানে ফিসফিসানি আসে। আপনি ইমাজিন করতে পারবেন আবার যখন এই ইমাজিনেশন চলে আসবে আপনার ভেতরে, আপনার কেমন লাগবে ওই সময়, কেমন লাগবে? আমার যেটা মনে হয় যে ওইটাই ছিল টার্নিং পয়েন্ট ওনার। উনি কোপ আপ করে গিয়েছিলেন, হজমের ভেতরেই ছিলেন, কিন্তু ওই সত্তাটা আবার জাগে তার। এই জন্য তিনি এত এত রকমের মানে মানে ডিসিশন নেওয়া না নেওয়া এত কিছুর ভেতরে ছিলেন দেখে আমার যেটা মনে হয় যে তার টেম্পোরারি স্ট্রোক হয়ে গিয়েছিল। এই জন্য তো কথা কান দিয়ে ঢুকে বের হয়ে যাচ্ছিল, তার ক্যাপচার হচ্ছিল না কোনো। আপনি ভেবে দেখেন যে যে সন্তানটা বাকি সবাই বলছে যে আপনার, মানে আপনার ওয়াইফের পেটে, তা আপনার নিজের না, এবং যাকে আপনি ভালোবাসেন সে আরেক জায়গায় চিট করেছে আপনার পিছনে, এবং সে আপনার সামনে বসেও মানে সেবাও নিচ্ছে, সবই নিচ্ছে, মানে বাচ্চা আপনার এটা বোঝাচ্ছে, বাচ্চা কিন্তু আপনার না। এই যে লং টাইম সাপ্রেশনের ভেতর দিয়ে যে লোকটা গিয়েছিল, সেটা হচ্ছে ওই রাতের বেলা তার ট্রিগার করে। রাতের বেলা তাকে ওই জিনিসটা ট্রিগার করার পরে আমার যেটা মনে হয় যে এই কারণে তিনি আর নিতে পারছিলেন না, এই জন্য তার টেম্পোরারি স্ট্রোক হয়। আইসেমিক অ্যাটাক বলে এটাকে। আমার এই আইসেমিক অ্যাটাক বারবার হয়, মানে কোনো কোনো সময় দেখবেন যে আমি 6-7 দিন একেবারে ধ্যানদার মতো থাকি, এক কান দিয়ে কথা ঢুকে আর এক কান দিয়ে বেরোয়, কিন্তু যখন হুঁশটা আসে মনে হয় যে 2-4 মিনিট গেল মাত্র, কিন্তু মাঝখান দিয়ে 5-6 দিন 6 দিন 7 দিন 8 দিন চলে যায়, এরকম অবস্থা হয়। এই জন্য আমি তার ওই আইসেমিক অ্যাটাকের স্টেটটা বুঝতে পারি। মানে মানুষ যখন সিভিয়ার লেভেলে শক খায়, ঠিক আছে, তো কেউ কেউ কোপ আপ করতে পারে, কেউ কেউ পারে না। ওই যে যারা সাপ্রেশনের ভেতরে থাকে তাদের অবস্থা খুব খারাপ হয়, যার বদলতে ওই ওই সময় তিনি কিন্তু হসপিটালে ট্রাই করেছেন, এমন না যে তিনি ট্রাই করেন নাই, তিনি ট্রাই করেছিলেন, এবং তিনি পারেন নাই। ইভেন আমিও পারবো না যে বাচ্চার গলা চেপে মেরে ফেলতে, ভাই হয় না, সবার দ্বারা সবসময় হয় না। উনি কিন্তু সাপ্রেশনের ভেতরে ফাইট করে গেছেন নিজের সাথেও, যে না আমি কোনো ব্যাড স্টেপ নিব না, কোনো ব্যাড স্টেপ নিব না। মানে ওনার যে মানে এই লং ফাইটটা নিজের সাথে, নিজের ডিমনের সাথে, নিজের নফসের সাথে, নিজের কাইনের সাথে, এটা আলটিমেটলি উনি ওই জায়গাতে হেরে যান। উনি কাউকে তো বলতে পারেন নাই, উনি ওষুধটা জাস্ট সুইচ করে দেন, ব্যাস যা হওয়া তা হয়। কিন্তু এরপরে তার সবচেয়ে বড় পেইনটা দেখেন, স্ত্রীকে তো সে দেখছেই বিভিন্ন রূপে, সে তার নিজের স্ত্রীকে তো দেখেই, কিন্তু যা তার নিজের ঔরসেন না,
সেটাকে তিনি লালন পালন করেছেন, নিজের চোখের সামনে বড় করেছেন, সব কিছু দিয়েই। এটার ব্যাখ্যা কি দিবেন আপনি? তার যে স্টেট অফ মাইন্ড, এটা তো একদম পরিষ্কার যে তিনি হয়তো ওই দিন ঘুমের ওষুধও দিতেন না, কিন্তু দিয়ে দিচ্ছেন। কারণ ওই যে কাপড় চোপড় আনতে গিয়ে যে ট্রিগারটা তার মাথার মধ্যে ঢুকে, যে ওই ইন্টারকোর্স কোথায় হয়, মানে ইন্টারকোর্সের বদলতে তো মানুষের পেটে বাচ্চা আসে। এটা কোনো পুরুষ হজম করবে না, মহিলাও হজম করবে না, কেউই করবে না। যার বদলতে তিনি ওই দিন ওই স্টেপটা নেন, কিন্তু তার বাচ্চাকে তিনি মারতে পারেন না। এবং এই যে লাইফ লং তার যে সাফার, বিচার কে করবে ভাই বলেন? মানুষের অ্যাবিলিটি আছে বিচার করার। এবং তারপরে যে তিনি এই যার নিজের ঔরসেন না, সেটাকে মানুষ করেই গেছেন। অবাক করার মতো কিন্তু একদম। আমরা কতজনের ব্যাপারে কি জানি? কিচ্ছুই জানি না। ইভেন আপনাকে আমি প্রশ্ন করি, আপনার পাশে যে বসে আছে তার ব্যাপারে কি আপনি জানেন? আপনি আসলে তার ব্যাপারে জানেন না। আমি প্রাউডলি আমার ওয়াইফকে বলি যে তুমি আমার ব্যাপারে এখনো বুঝো না। আমি আমার আশপাশের লোকজনকে বলি যে তোরা আমার এখনো জিনিস নেই। আমি কি জিনিস আমি নিজেও যাই না, যেটা ফ্যাক্ট। তো ঠিক তেমনি যে আপনার আশপাশের লোকটা কিরকম এটা আপনি নিজেও জানেন না, ইভেন সেই ব্যক্তিও জানেন আপনি কিরকম। কারণ আলটিমেটলি আমরাই ডিমন, আমরাই সব। আমাদের ভেতরে যে ডিমনিক সত্তাটা এক্সিস্ট করে, মানে ওই ডিমন না, শয়তান বলতেছি না, আমাদের ভেতরে যে ডিমনিক মানে সত্তাটা অবস্থান করে, এই যে ডিমনিক সত্তার অবস্থানের কারণে কিন্তু আপনি ওই চূড়ান্ত স্টেপটা নেওয়ার সাহসটা পান। আপনি যখন রাগের মাথায় কাউকে খুন করবেন, আপনার ভেতরে তখনও টকবক করবে। এবং ইভেন আপনি ওই সময় চাইলে 20, 22, 23 জন, 40 জন, 50 জন মানুষকে মেরেও ফেলতে পারবেন। কিন্তু যখন আপনার শরীর থেকে ওই ডিমনিক প্রভাবটা সরে যাবে, আপনার নিজের ডিমনটা যখন কেবল যায় এইবার তুই মজা বোঝ, সে যখন সরে যাবে, আপনার যখন অ্যাড্রিনালিন কমে যাবে, আপনি তখন দেখবেন আপনার হাত পা কাঁপতে শুরু করেছে এবং রিয়েলাইজ করবেন যে আপনি তো গেছেন। এবার আপনার পিছনে পুলিশ পড়ে যাবে, প্রশাসন পড়ে যাবে, সবাই পড়ে যাবে, কারণ আপনি 20, 22 জন, 30 জন মানুষ মেরে ফেলেছেন রাগের মাথায়। তখন আপনি পালাবেন, দেখবেন খুনি কিন্তু খুন করে পালায়। আমি বলছি না যে খুনি ভালো বা খারাপ, ওই খুনটা কিন্তু হতো না যদি তার সাথে বিট্রে না হতো। আর বিট্রেটা হওয়ার পরে যদি তিনি সাপ্রেস না করে যদি বলে দিতেন, ওই পেনের ভেতর দিয়ে তিনি যেতেনও না। তারপরে তার সাপ্রেশন তো হলো, কিন্তু সেই স্মৃতি বা ট্রমাটা ফেরত আসলো ওই দিন রাত্রেবেলা কাপড় চোপড় নিতে এসে, যার বদলতে ওই ঘটনা ঘটে। আর এরপরে সাফারিংয়ের কোনো উত্তর নাই। স্ত্রীকে বিভিন্ন রূপে দেখা, পচাগলা শরীরের বিভিন্ন রূপে দেখা, তা সে আমাকে এই কথা পর্যন্ত বলেছিল যে একদিন ঘুম থেকে উঠলাম, আমার কানে কাছে শিশির করে ডাকে। তা ওই আমি কি বলে তার নাম বলে ফেলাম নাকি? আচ্ছা, আমি বিপ করে দিলাম। তো বিপ করে দিব যদি আমার খেয়াল থাকে। তো মানে তার কানের কাছে ডাকছে তাকে। তো যখন তার তার চোখ খুলে সে দেখে কি, মানে মুখ থেকে যে লিকুইডটা পড়তেছে সেটা হচ্ছে ব্রাউন টাইপের লিকুইড, এবং এর থেকে বিশ্রী গন্ধ আসছে। এবং চেহারাটা হয়ে গেছে কীরকম জানেন? আমি তো অনেক ডেড বডি দেখেছি, ওনার ওই কথার কারণে আমি বুঝতে পারি। সেটা হচ্ছে চেহারাটা কিছুটা শুটকি মাছের মতো, যে কালারটা শুটকি মাছের আসে, মানে আপনার ফ্লেশটা শুকিয়ে গিয়ে যেরকম কালারটা নেয়, ওইরকম কালার, মানে উপরে স্কিন সহ আর কি। ফেসের কিছু অংশ, মানে কিছু অংশ তো নষ্ট হয়ে কালো হয়ে গিয়েছিল, নাক মাক ঠোঁটের আশপাশ। তো মুখের ভেতর থেকে বের হচ্ছে। আর চোখের ভেতরে, একটা চোখের ভেতরে কিছুই নেই, ভেতর থেকে কি জানি দেখা যায় একদম ফেস টু ফেস, 1 ইঞ্চি দূরে। আর তার স্ত্রী তখন তাকে চুমু খাওয়ার জন্য আসছে, জানেন? আমি স্ট্রেট ফরওয়ার্ড বললাম আপনাদেরকে। তার স্ত্রী তখন তাকে ওই অবস্থায় চুমু খেতে আসছে। তো আপনি এই টর্চারটা কিন্তু সে হজম করেছে, এই টর্চারটাও সে হজম করে গেছে। এবার আপনি মাকে বলতে পারেন এই টর্চারটা কি? এটা কারিনি, আর কেউ না। এখন কারিন কেন জানেন?
এ তো আর ভালো মানুষের কারেন্ট না। কারেন্টটা কি ভালো মানুষের? যে ব্যাগে আপনার সাথে যা ভালোবাসার সম্পর্কের থ্রুতে বিয়ে হয়, আপনাদের ভালোবাসা কারো ছিল, সবই ছিল, আপনি তার বিহাইন্ডে যে কার সাথে চিট করেছেন আল্লাহ জানে। আপনার পেটে আরেকজনের সন্তান, আপনি সেইটা ক্যারি করে সেটা আবার এই ব্যাটার উপর দিয়ে চাপাতে চেয়েছিলেন। তা আপনার কারেন্ট তো আর ভাই ফেরেশতা না, আপনার কারেন্ট তো আর ফেরেশতা না। এই জন্যই তো আপনার কারেন্ট মরার পরে এখন জ্বালানোর জন্য জামাই রেপেছে। তো এই জন্যই সে ওইভাবে আসছে, মানে ওই যে কারেন্ট যে তাকে এইভাবে সাফার করে গেছে সারাটা জীবন। হ্যাঁ, কিছু কিছু সময় গ্যাপ থাকতো তার, ওই লং টাইম গ্যাপগুলোতে কেন জানি উনি দেখতেন না ওনার স্ত্রীকে, কিন্তু আবার আসতো। কিন্তু যখনই আসতো লং টাইম গ্যাপের পরে সেই একদম অতীতে বিয়ের সময় বা বিয়ের আগে যেরকম তার স্ত্রীর রূপ ছিল সেই রূপেই আসতো, এবং গায়েব হওয়ার আগে একেবারে পচে গেলে লাশের যে অবস্থা হতো ওই অবস্থা হয়ে যেত। এমনকি একদিন তিনি তখন তার ছেলের বয়স হবে আনুমানিক 18 কি 19। একদিন তিনি টয়লেট থেকে বেরোচ্ছেন, মানে মানে বাথরুমে ছিলেন লং টাইম, বাথরুম থেকে বেরোচ্ছেন, বের হয়ে দেখছেন কি বিছানার উপর একটা ডেড বডি শোয়ানো। ডেড বডিটা অ্যাজ ইফ এই বিছানার উপরেই মারা গিয়েছে, এবং এইখানেই ডেড বডি পচে কালো হয়ে গেছে, এবং চারপাশে কালো তরল পড়ছে। আর ওয়াইফের বুক, মানে বুকের হাড় দেখা যাচ্ছে, মানে স্পাইন দেখা যাচ্ছে, আপনার উপরে চামড়াগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ফেসটা তখনও ইনট্যাক্ট, পুরোপুরি নষ্ট হয়নি। ওই অবস্থাতে, মানে বডির ভিতরে স্ট্রাকচারালি কোনো অর্গানও নেই, কোনো কিছু নেই, ওই অবস্থাতেও নাকি তার স্ত্রী তাকে ডাকছে, বলছে দেখো তো আমার এইখানে ব্যথা লাগে, দেখো এইটা, মানে হাতও নাড়াতে পারছে না, ইশারা দিচ্ছে যে আমার এখানে ব্যথা। ওনাকে যেই পরিমাণ সাফার করিয়েছে কারিন, মানে এটা এরকম সাফার আরো অনেককে করায় কিনা আমি জানি না, কিন্তু করায় করায়। এর কোনো জিন না, এর কোনো এরকম ব্যাখ্যা কেউ ভুলেও দিয়েন না। অনেক মানুষ এরকম বলে ব্যাখ্যা দেয়, আমার খুব আফসোস লাগে যে মানুষ আমার যে ব্যাপারে জ্ঞান নেই সেই ব্যাপারে কমেন্ট করাটা। এখন মানুষ মনে করে কি যে মানে আমার এই ব্যাপারে জ্ঞান আছে, যেমন বিশেষ করে আমি বলবো যে মানে আলেমদের, তারা যেই জায়গায় এক্সপার্ট, আমি তো ওই জায়গায় এক্সপার্ট না জীবনও, এক কোনা পরিমাণও না। কিন্তু আমি যে জিনিস জানি সেটাকে তো তিনি জাস্টিফাই করতে পারবে না। তখন তার কাছে একটা হাতিয়ার থাকে, ঠিক আছে, তখন তার কাছে একটা হাতিয়ার থাকে যে রাসূলের উদাহরণ দেওয়া। রাসূলের জিন্দিগি আর আমাদের জিন্দিগি আলাদা। রাসূল তো সুপার ন্যাচারাল লেভেলের উপরে ছিলেন। তিনি সুপার ন্যাচারাল কি, তিনি তো পুরো আসমান জমিন ভ্রমণ করে আসছে, সে আসমানের উপরে যে, এমনও তো আমরা বুঝতে পারি যে তার সাথে আল্লাহ সাক্ষাৎ হয়তো হয়েছিল, এরকম তো আমরা মানি। নবীজির প্রশ্নে কোনো আপোষ নাই আমাদের। কিন্তু যখনই কোনো আলেমকে দেখবেন তার কাছে উত্তর নাই, তিনি এটাকে হাতিয়ার হিসেবে ধরে আমার মতো লোক যে সলিড তাকেও খারাপ বানায় দেয়। অথচ আমার সব কিছুই আমার মালিকের, আমার আল্লাহর। আমি ভাই ওই যে আমি আমি এদিক ওদিকে কোনো কিছু পড়ি না। যেমন আমি আজকের একটা কথা বলি, মানে আজকের কথাটা আমি কেন বলি, মানে অনেক দিন আগে আমার জীবনে আমি একটা স্বপ্ন দেখি, এবং ওই স্বপ্নটাই ছিল আমার প্রথম স্বপ্ন। ওই স্বপ্নেই আমি কোরআনেরই 3টে আয়াত পাই, মানে পাই কেমন আমি সেটা বলি, কোরআনেই আছে, আমি জানি না। আমার তো আর্লি লাইফ, তখন আমি তো তখন সাফারিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমি স্বপ্ন দেখি কি, প্রথম দিন যে স্বপ্নটা দেখি আমি, সেটা হচ্ছে আমাকে জিন্দা কবর দেওয়া হচ্ছে, এবং ওই ওই যে পোকামাকড় থাকে না মাটির, এগুলো আমার চেহারার উপরে হাঁটছে, শরীরের উপরে হাঁটছে, এবং মাটিতে আমার চাপাও দিয়ে দিচ্ছে, সব শেষ। এবং আমি ওই অবস্থাতে, যেমন মানুষ দাপায় না ভিতরে, মানে মাটি চাপা পড়লে দাপাবে তো স্বাভাবিক, নড়াচড়া করুক আর না করুক, ওই দাপানিতে আমার ঘুম ভাঙে। ওটা ছিল প্রথম দিন। কিন্তু পরের দিন হয় কি, নিজেকে এমন একটা জায়গায় খুঁজে পাই যে আমার সামনে একটা বিকট একটা কালো ছায়া, কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই, কিন্তু বুঝতে পারছিলাম যে কালো ছায়াটা ওইখানে বসা, খুবই বড় একটা কালো ছায়া, এটা আমার দানব লেভেলের। এবং আমি তখন 3টে হাত পড়ছিলাম, আমি বলবো না আপনাদেরকে, কারণ আছে না বলার পেছনে। তো আমি যাই না ওটা কী পড়তেছিলাম, বিশেষ করে আমি তখনও যাই না, কিন্তু আমি কী জানি পড়তেছিলাম। এবং যে আমার তো সব মনে থাকে,
তো স্বপ্নটা ভাঙার পরে আমার তো আবার ডায়েরি ছিল, আমি প্রচুর ডায়েরি লিখতাম আগে, এখন লিখি না, এখন আর টাইমই নেই লেখার। তো অনেকগুলো ডায়েরি ছিল, তো ওই ডায়েরির ভিতরে একটা ডায়েরির ভিতরে কিন্তু আমার ম্যাক্সিমাম স্বপ্নের কথা লেখা থাকতো, যে আমি স্বপ্ন আজকে কী করছি আর কী পড়ছি বা কী দেখছি, লাইন টু লাইন লেখা থাকতো আমার। তো আমি ওই সময় কী কী পড়ছিলাম, আর মানে আমার মাথার মধ্যে এইটাই ছিল যেটা আরবি, ব্যাস এইটুকুই জানি। ইভেন ঘুম থেকে ওঠার পরে এটা আমার মুখস্থই অটোমেটিক। পরে যখন একদিন আমি সাহেব, মানে ওই সময় আবার একটু গ্যাপ ছিল আমি সাহেবের আসার, তো দিগন্ত তার ওই স্পেসটা নেয় আর কি, ওই টাইমটার কথা বলছি। তো যখন আবার আমি সাহেব আসে তখনও বলা হয়নি, কিন্তু বলি অনেক পরে। হঠাৎ করে একদিন রাতে 2:30টার দিকে আমি ওনাকে বললাম যে আচ্ছা এটা এটা কি, আমি আয়াতগুলো পড়লাম। তো উনি বললো যে হ্যাঁ ভালো তো, কেন? আমি বললাম এটা কি? উনি বললো যে অমুক 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 সূরার আয়াত। আমি বললাম যে আমি এরকম এরকম দেখছি, যে ওই 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 মানে ওই ছায়ার মতো জিনিসটাকে, ওই ছায়ার মতো জিনিসটাকে মানে আমি এইভাবেই ঝাড়ছিলাম, এবং ওই ছায়ার মতো জিনিসটা হেভি পেনের ভিতর ছিল ওই সময়। মানে আমি চিৎকার করে বলতেছি এটা এটা, আর ওই ছায়াটা মারাত্মক পেনের মধ্যে। তো যখন আমি এটা বললাম ওনাকে, উনি বললো যে হ্যাঁ তুমি তোমার হাজিরা পেয়ে গেছো। মানে এটা এটা কিন্তু অমনও না যে না এটাতে কোনো জিনকে স্পেসিফিকলি মানে মানে কোনো জাহান্নামে ছুঁড়ে মারা হবে, এরকমও না আয়াত, একেবারে খুবই সুন্দর আয়াত। কিন্তু এর সাথে ওই ঝাড়ফুঁকের কোনো মিনিং নেই, কিন্তু এটাই আমার হাতিয়ার। তো এই জন্যই বললাম আর কি, মানে যেটা আমি বুঝি না আমার সেটার ব্যাপারে কথা না বলাই ভালো। কিন্তু যদি আমি সেটাকে একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করি, মানে এটা খারাপ এটা খারাপ, মানে এমন এক জায়গা থেকে উদাহরণ দিব যেই জায়গার থেকে উদাহরণটা টানারই যোগ্যতা আমারও নেই, অন্য কারোরও নাই। মানে যাদের ব্যাপারে আমি উদাহরণ দিব তাদের তো পায়ের ধুলার সমপরিমাণ কণাও না আমরা আমলের দিক দিয়ে। তো আর কি এটা কেন করা হয়, ওই যে দেখবেন যে আপনাকে তো কট দিতে হবে, কট করতে হবে না আপনাকে, মানে আপনাকে তো জায়গা মতো ধরতে হবে। দেখবেন যে কেউ যদি কথা না পারে আপনার সাথে, আপনিও মুসলিম সেও মুসলিম, এবং এটা নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, ঠাস করে বলে দিবে তোমার আকীদা খারাপ বা তুমি কাফের। মানে এত অসহিষ্ণুতা আমাদের ভেতরে। এই জন্যই আর কি বললাম, আমি আপনাদেরকে এই কথাটা বলি। মানে আমার তো আসলে কোনো ন্যারেটিভ সেট করার কোনো ইচ্ছা নাই, আমি আজ আছি কাল নাই। আমাদের টিমে কত মেম্বার আসছে, কত মেম্বার চলে গেছে, এবং যারা আসছে চলে গেছে তাদের ভেতর থেকেও কয়েকজন আল্লাহর কাছে চলে গেছে, আবার কয়েকজনের ব্যাপারে আমরা জানিও না। মানে আমাদের টিম মেম্বাররাই, আমাদের মডারেটর ছিলেন তারা, অনেকে আসছেন অনেকে চলে গেছেন টিম থেকে, কিন্তু তাদের মধ্যে থেকে কেউ কেউ তো আল্লাহর কাছে চলে গেছেন। আমি কালকে একটু পরে চলে যেতে পারি, এই রেকর্ড করা মাঝখানে আল্লাহ আমার দম নিয়ে যেতে পারে, তা আমারও তো বড়াই করারও কোনো ইচ্ছা নাই। আলটিমেটলি ওই পরকালের হিসাব আসল, মানে ওই অনন্ত জিন্দিগিতে কী হবে না হবে ওইটা আসল। তো এই যে কথাগুলো বলি আপনারা বুঝেন দেখে আমি বলি কথাগুলো, এবং আমি আবারও রিকোয়েস্ট করবো যে কারোর ভক্ত হইয়েন না। মানে ভক্ত হইলে আপনি একটা ন্যারেটিভের দাস হয়ে যাবেন, এটা হইয়েন না। আপনার নিজস্ব চেতনা আছে, নিজস্ব চিন্তা আছে, এই সমস্ত কিছু ব্যবহার করেন। কে ভালো কে খারাপ, কাকে বর্জন করা উচিত কাকে বর্জন করা উচিত না, এটাও ঢোকার দরকার নেই। এই বর্জন তারপরে অর্জন এইগুলোও তো ওই যে ঘুরে ফিরে আপনাকে ন্যারেটিভের দাস বানিয়ে ফেলবে, দরকার নেই। টাইম পাস হিসেবে শুনলে শুনলেন, না শুনলে ফালাই দিবেন, শেষ, এইটুকুই। এত গুরুত্ব দিয়ে এই সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ধরার দরকারই নেই। এটা আমার লাইফও না, আপনার লাইফও না। আলটিমেটলি আমরা সবাই আল্লাহর সামনে যা দাঁড়াবো, তো ইয়ানাফসি করা লাগবে তো একদিন। তো এগুলো 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 নিজের হিসাব মতো ব্যবহার করেন। এই সোশ্যাল মিডিয়া বা এটা যেটাই হোক, নিজের হিসাব মতো আর কি ব্যবহার করেন। এবং এর মধ্যে যে যেমন আমি যখন আশিক জিন নিয়ে কথা বললাম, তো হতে পারে যে কথা আমার অ্যাটাকিং হতে পারে, যে আমি আশিক জিন শব্দটা অপছন্দ করি, কিন্তু আমি আশিক জিন শব্দ অপছন্দ করি না। মানে আমার পছন্দ অপছন্দ দিয়ে কোনো কিছু যায় আসে না আসলে। আমার কাজ হচ্ছে আপনাকে সত্যটা বলা। আপনাকে আমি এখন একটা উদাহরণ দিব, মানে আশিক জিনের যে ভেজালটা, আমি আপনাকে একটা একটা উদাহরণ দেব। কারণ আশিক জিন তো আসলে আমাদের মেয়েদেরকে ধরে, তাই না? আমি উদাহরণটা দিই, খুব ঠান্ডা মাথায় শুনবেন।
এই উদাহরণ আমি গত পর্বে দিই নাই। তো একজন মেয়ে, তার বিয়ে হয়েছে মনে করুন 1 বছর, এবং 1 বছরে কি হয় জানেন, সেটা হচ্ছে আপনার যখন বিয়ে হবে স্বাভাবিকভাবে আপনাদের ভেতরে ইন্টারকোর্স হবে। এখন বিয়ের আগে থেকেও তার সমস্যা হতো, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি আপনাদের সাথে। তো বিয়ের আগে থেকেও তার সমস্যা হতো, এবং যেমন ছেলেরাও মাস্টারবেট করে, মেয়েরাও করে, এবং সে ওটা ওটা করতো, সব সে এটা করতো। এবং প্রায়শই তার রাতেরবেলা ঘুম ভাঙতো। ঘুম ভাঙলে তার মানে সে এটা বুঝতো না যে তার শরীরে যে ধরনের ফিলিংটা আসছে এটাকে সে একটা রোগ মনে করতো। কিন্তু এটা সে বুঝতে পারছে না যে এটা হচ্ছে বডির সেই মেকানিজম যেটা বডি আসলে চায়। আমাদের ম্যাক্সিমামই মানে আমাদের আদিকালের নিয়মই হচ্ছে কি জানেন, যে ম্যাক্সিমাম ইন্টারকোর্স শেষ রাতের দিকে হতো। কারণ আপনি সারাদিন কাজ করে এসে ঘুমিয়ে গেছেন, মানে কাজ করে আসছেন, সন্ধ্যার পর পরে ঘুমিয়ে গেছেন একেবারে। এটা আসলেই তো আদিকালের খবর দ্বারা আমরা জানি না। তো আদিকাল বলতে আজকে থেকে 600-700-800 বছর আগের কথা বলতেছি, এমনকি 3-4 হাজার বছর আগের কথা বলতেছি। সারাদিন কাজ করার পরে লোকেরা যখন ঘরে আসতো, তারা ওই সময় ইন্টারকোর্সের ভিতরে ঢুকতে পারতো না, কারণ ছেলে মেয়েও তো জাগনা আছে, তাদের তো আর 10টা রুম ছিল না। তো তারা যখন ইন্টারকোর্সে ঢুকতো তখনই ওই যে শেষ রাতের দিকে, কারণ এক ঘুম দিয়ে তারা উঠতো। তো ইন্টারকোর্সের জন্য আমাদের মানবদেহের একটা অটোমেটেড টাইম হচ্ছে শেষ রাতের ঘন্টাখানেক আগে, ওই টাইমটা, এক্স্যাক্টলি ওই টাইমটাই। তো তার ওই টাইমেই ঘুম ভাঙতো, এবং তার ওই যে বডিতে যে ধরনের শিহরণ কাজ করতো, তার মূলত তাকে জেনে ধরছে। কারণ তার এরকম মনে হতো যে তার সাথে কেউ ইন্টারকোর্স করছে, অথবা তার সাথে ইন্টারকোর্স হওয়ার মতো অবস্থা। দৌড়াইছে বেটি, কিন্তু ভালোই দৌড়াইছে। আমি আল্লাহ জানে কোন কোন জায়গায় গেছে, কি কি করছে। তো আমার সাথে যখন প্রথমবার তার সাথে কথা হয়, আমি শোনার সাথে সাথে ডেনাই করে দিছি যে আমি এদের সাথে কথা বলবো না। বলে দেন যে এদের সমস্যা অন্যরকম। কেন আমি জানি তো বিয়ের আগের কথা এটা, কিন্তু আমি বলছি মেয়ের বিয়ে দিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এখন বিয়ে হয়ে গেছে, মেয়ের স্বাস্থ্য এত ভয়ঙ্কর খারাপ, তার বয়স তো 20 পার হয়ে গেছে, কিন্তু তার ওজন সম্ভবত 33 কি 32 ছিল, ঠিক আছে। এবং তাকে গাইনি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তো মনে করুন যে তার যে অবস্থা ছিল, যে সেই ইন্টারকোর্স নেওয়ার মতো অ্যাবিলিটি তার ছিল না, কিন্তু তার কিন্তু সেই সেই সক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষেরই আছে। তো সে মনে করুন যে ইন্টারকোর্স করতে পারছে না, সমস্যা এইটা সেটা হচ্ছে না, তার পারছেই না। কিন্তু তার কিন্তু সেই মেকানিজমে সেই রাতেরবেলা এরকম মনে হয় যে তার সাথে কেউ কিছু করে, ঠিক আছে। আবার আসছে, 2-1 জায়গায় ঘুরে সমাধান হয় না, আবার আমার কাছে আসছে 6 মাস আগে। আমি 6 মাস আগের কথা বলতেছি এখন। তো আমি বললাম যে আমি কাজ ছেড়ে দিছি। তো আশাহত হয়ে চলে গেছে। পরে আবার আমার সাথে যোগাযোগ করছে শুধু সমাধান কি হইতে পারে এটা জানার জন্য। আমি জিজ্ঞেস করলাম যে রাখতে হয়, কাউকে না কাউকে রাখতে হয়, মানে অবভিয়াসলি তার স্বামী ছিল না, তার মা ছিল। তা আমি ডিরেক্টলি জিজ্ঞেস করছি যে ফিলিং কখন আসে, বললো যে রাতের বেলা। আমি বলি কখন, বলে 3টা বাজে, 2:30-3টা বাজে। আমি বললাম যে স্বামী থাকে পাশে, উনি বললো যে না। আমি বললাম স্বামী থাকলে আসে, কয় না, কয় হ্যাঁ, মানে সরি, মানে স্বামী না থাকলে ফিলিংটা আসে, আর স্বামী থাকলে ফিলিং আসে না। আচ্ছা। তো আমি ওনাকে বললাম যে লাস্ট কবে হয়েছে, উনি বললো যে গতকালকে। আমি বললাম স্বামী ছিল, কার না। আচ্ছা ঠিক আছে। আমি ওনাকে বললাম এক্স্যাক্টলি আপনি এবার করবেন কি, যখন স্বামী আসবে, স্বামীর সাথে আগে রাতেরবেলা কখনোই মিশবেন না, ভোর রাতের দিকে যখন ঘুম ভাঙবে তখন। এখন উনি 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 তো আর ওইভাবে কেউ আমার কথা শুনবে না, আমার কথা মানুষ এমনি শুনবে না ঠিকভাবে। তো কেউ আসলে ওইভাবে রাতের অপেক্ষা করে নাই। এখন যখন ওনার স্বামী ওনার কাছে আসতো, মানে ওনাকে তখনও উঠায় নেওয়া হয় নাই। তো 2 দিন 3 দিন থেকে চলে যেত, আবার 5-6 দিন পর পর আসতো, মানে হিসেবটা বুঝতে পারছেন। তো যখন স্বামী থাকে সমস্যা থাকে না, এখন যখন পার্মানেন্টলি স্বামীর কাছে চলে গেছে, এখন তার সমস্যা নেই, এখন তার আদতে সমস্যা নেই। দেখুন, ইভেন সে এই প্রথম দিকে যারা ইন্টারকোর্স করতে পারে না, সে স্বাভাবিকভাবে তার ওজন নাই, ওজন না থাকলে বডিও কিন্তু রেডিও না। তো মনে করুন যে তারও কিছু ওজন বাড়লো, 40-এর মতো হলো, ওজন 40-এর মতো হলো, তার সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেল, কোনো আশিক দিন ছিল না ভাই, আল্লাহর কসম।
আমাদের মেয়েদের যদি বিয়ে শাদী হয়ে যায়, মনে করি যে জামাই থেকে যদি দূরে থাকে, আপনি যদি ইন্টারকোর্স না করতে পারেন, ওই যে বললাম না, মেয়েদের লিবিডো একরকম, ছেলেদের আরেক রকম। এই জন্যই কথাটা বললাম, যে আমি তাকেও প্রমাণ করে দিছি যে দেখ, তোকে সমস্যা লাগে এইটা, তোর কিসের পিছনে দোষ তোর আল্লাহ জানে। তো আবার ভূতে ফেমের কারণেও কিন্তু একটা অঘটন ঘটে। অঘটনটা কি জানেন? ফেক পজেশন। ফেক পজেশন এবং ফেক পজিশনের ক্ষেত্রে হয় কি, যে ছেলে মেয়ে যখন ফেক পজিশনের মানে ফেক পজিশনটা নেয়, তখন ওরা যে ট্রিকগুলো ব্যবহার করে, আমি তো বলবো না, আমি তো বললে তো ওরা আবার সেই ট্রিক ইউজ করা শুরু করে দেবে, নতুন ট্রিক ধরবে। তো ধরতে সময় লাগে না আমার, আমি তো বাড়িতে ঢুকে যদি ট্রেন না পাই, তো আমি কই যাবে ভেজালই নেই, ডাইরেক্ট বলে দিই যে ভেজালই নেই, আমি কি দেখবো। কিন্তু তারপরও ওদের ট্রিক আমি ধরতে পারি। আবার অনেক সময় হয় কি, যে ছেলে মেয়ে করে কি, ওদের তো মনে করেন যে কেউ কেউ খুবই বখাটে হয়ে যায় 15-16 বছর বয়সে, আবার কেউ কেউ খুব ভালো হয়। তো যারা বখাটে হয়ে যায় তারাই মূলত পজিশনের নাটকটা করে। পজিশনের নাটক তারাই করে, এবং তারা কোনো না কোনো সময় নিজেদের যে নিড, সেই নিড আদায় করে নেওয়ার মতো সিচুয়েশন দাঁড় করা দেয়। তো ওই ওই সিচুয়েশনগুলো দাঁড় করা দেয়। আমি অনেকবার ধরছি, কিন্তু বিশ্বাস করেন বাপ মারা বিশ্বাস করতো না, এবং বাপ মারাও বিশ্বাস করতো না, এবং বিভিন্ন জায়গায় যাইতো। যেমন এক ব্যক্তির কথা আমি বলছিলাম, যে বিশ্বাসই করে না যে হ্যার পোলারে মানে জিনে ধরছে, হ্যাঁ করে জিনে ধরছে হ্যার পোলারে। পোস্টে লিখছিলাম আমি, জায়গায় জায়গায় টাকা দিতেছে এখনো। কোন জায়গা থেকে জানি এক হুজুর নাকি গামছা পরা দিছে। সমস্যা নেই, আমি গামছা পরা নিয়ে কোনো আপত্তি নেই। তো গামছা যে যতক্ষণ সাথে থাকে ভালোই থাকে মোটামুটি, কিন্তু সমস্যা যে হয় না তা না। দেখবেন আমরা স্বাধীন মিউজিক অ্যাপে এবং আমাদের মায়ার এপিসোডে অ্যানি নামে একজনের ঘটনা শেয়ার করেছি, মানে আমি নিজে পড়েছিলাম ওনার ইমেইল, কয়েকটা আর কি ঘটনা। ওনার ঘটনা আরও ছোট ছোট কয়েকটা ইনসিডেন্ট মেইলে আছে, এখনও পড়িনি, পড়ব। যখন আমি ওনার ঘটনাগুলো পড়ি, আমি কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করি। সেই প্যাটার্নটা হচ্ছে না, ম্যাক্সিমাম ইনসিডেন্ট কিন্তু স্বপ্নে ঘটে। আমরা কিন্তু স্বপ্নকে পাত্তা দিই না, কিন্তু স্বপ্নকে পাত্তা দিতে হবে। স্বপ্ন ছোটোখাটো এলিমেন্ট না, স্বপ্ন কিন্তু ছোটোখাটো ব্যাপারও না। আপনাকে যদি আজকে কোনো আলেমে বলে যে স্বপ্ন তোমাকে শয়তানে দেখাইছে, আজকে যদি কোনো আলেমে বলে যে আপনি দুপুরবেলা ঘুমাইছেন দেখে আপনি স্বপ্ন দেখছেন ভুলভাল, এটা কিন্তু সেই আলেমের জন্য বিপজ্জনক বলা। কেন জানেন? আপনার রূহ কখন ঘুমায় না ঘুমায়, এটা আল্লাহর হুকুমে সে বডি থেকে বের হয়। আপনি ঘুমান, সেটা 1 সেকেন্ডের জন্য হইল, 1 সেকেন্ডের জন্য হইল। এখন ওই সময় ব্রেন, ওই সময় আপনার রূহ কি ক্যারিকেচার দেখে আসছে, সেটা হয়তো আপনার কাছে ক্যারিকেচার মনে হইতে পারে, উল্টাপাল্টা মনে হইতে পারে, কিন্তু সেটা অ্যাবজর্ব করা বা সেটা বোঝার অ্যাবিলিটি সবসময় আপনার থাকবে না। ইভেন দেখা যাবে যে মনে হবে যে আপনাকে ভূমিকম্পে আক্রান্ত এমন এক জায়গায় আপনি ছিলেন, হাতের উপরে বিল্ডিং পড়ছে রীতিমতো, কিন্তু এই স্বপ্নে কিন্তু কোনো ব্যাখ্যা নাই। মানে আপাত চিত্রে কিন্তু কোনো ব্যাখ্যা নাই, কিন্তু অবশ্যই আছে ব্যাখ্যা, যেটা হচ্ছে ওই স্বপ্নের ওই ওই ইস্যুর উপরে নির্ভর করে। তখন ওই স্বপ্নে আপনি কী দেখলেন সেটা, তো আমরা স্বপ্নকে পাত্তাই দিই না। অ্যানির যখন ঘটনা আমি পড়ি, আমি যখন দেখি যে তিনি যখন ওই যে স্বপ্নের ভেতরে একটা টয়লেটের ভেতরে উনি কিন্তু 2-3 ডাইনি রূপী কাউকে দেখলো, এটা কিন্তু একটা মানে রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ কেন জানেন? উনি যদি এক্সটার্নালি সমস্যা ফিল না করে, ওনাকে হ্যাম্পার করা হয় কিন্তু ঘুমের ভিতরে। পয়েন্টটা বুঝাতে পারলাম? ওনাকে হ্যাম্পার করা হয় ঘুমের ভিতরে, এবং তিনি সেই জায়গায় ট্রাভেল করতেছেন যেই জায়গায় চক্রান্ত হয় বা কোনো কিছু তৈরি হয়, তিনি সেইখানেও হয়তো ট্রাভেল করতেছেন ওই সময়। তো ওই সময়তে তিনি জেনে যাচ্ছেন, জেনে যাওয়ার ফলে কিন্তু তাকে কোনো না কোনো দিক দিয়ে হামলা করা হয়। তার বোনের ঘটনা আমরা শেয়ার করেছি, তার ঘটনা আমরা শেয়ার করেছি। এই যে স্বপ্নের যে স্টেট, ওনার ড্রিমের যে স্টেট, এই স্টেটেও কিন্তু ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট ওটা চাইলে করতে পারে, করে না যে এমন না, করতেও পারে এই স্টেটে। এখন উনি যদি ঘুম থেকে ওঠার পরে ওনার যদি মনে হয় যে না কিছু একটা রং ওনার সাথে হয়তো ফিজিক্যালি একটা অ্যাসল্ট হয়ে গেছে, আমি জাস্ট বলতেছি, উনি বলে নাই, উদাহরণস্বরূপ বলতেছি, ওনার নাম নিয়ে আর কি, মানে ওনাকে ইন্ডিকেট করে বলতেছি না, উদাহরণস্বরূপ। তাহলে উনি টের পেয়ে যেত যে ওনাকে অ্যাসল্ট করছে। এখন সেই অ্যাসল্টটা কি? ওইটাই অ্যাসল্ট, ওই যে ওইটাই মারধর না, ওইটা হচ্ছে অরিজিনালি আপনি ইফেক্টেড।
যেখানে একটা সেক্সুয়াল মানে হাইপারলি অ্যাক্টিভ সেক্সুয়াল ব্যক্তি সে সে প্যান্টের টাচে ওর জায়গায় যেতে পারে। প্যান্ট পরে যে একটা ছেলে সে ওই প্যান্টের ভেতরেও হয়তো প্যান্টের স্পর্শে ফেব্রিকের স্পর্শেও তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কারণ সে অ্যাক্টিভেটেড। ঠিক তেমনি একটা মেয়েও অ্যাক্টিভেটেড। মানে এইখানে যখন হবে যে এইখানে আপনি পরশ পেলেও মনে হবে যে এরকম, হাওয়া গায়ে লাগলেও মনে হবে এরকম। কিন্তু যখন আপনি অ্যানির অবস্থার দিকে তাকাবেন, এই স্টেটেই কিন্তু ওনাদেরকে অ্যাসল্ট করে। এই স্টেটেই, আমি বলতেছি না ওনাকে অ্যাসল্ট করছে, আমি বলতেছি ওনাকে কিন্তু এই স্টেটেই চাইলে ওরা অ্যাসল্ট করতে পারে। এইটা হচ্ছে মেইন ইস্যু। আর এই রকম অ্যাসল্টের অ্যাগেনস্টে ফাইট করা খুব কঠিন। বিশ্বাস করেন, আপনার মানে আপনি ফাইট করে পারবেন না। মানে আমি আমার কথা বলতেছি, আমি যদি অ্যানির জন্য ফাইটও করি, পায়রা ওঠা খুব মুশকিল। কারণ ওই ফিল্ডে না নামলে বুঝতে পারবেন না ওই ফিল্ড কত টাফ। মানে আপনাকে নিজেও, আপনাকে তো ফিজিক্যালি তো সেখানে থাকা লাগবে, ফিজিক্যাল একটা ফাইট তো থাকেই, এনার্জির সাথে ফিজিক্যাল একটা ফাইট তো থাকেই। রুহানি লেভেলে ফাইটগুলো করার পরে আপনি দেখবেন যে আপনার শরীরের শক্তি অটোমেটিক ড্রেন হয়ে গেছে, ব্যাটারি যেরকম ড্রেন হয়ে যায় না ওরকম। বাইরে মেঘ ডাকতেছে, বৃষ্টি হলে ভালো। প্রচুর গরম ভাই, বিশ্বাস করে প্রচুর গরম। আমি কথা বলতেছি ঘামতেছি। অবশ্য মানে মাইকের অপোজিট পাশে ফ্যান আছে, ওই ফ্যান থেকে আস্তে আস্তে বাতাস আসতেছে, কিন্তু তারপরও মানে আমার চেহারা পুরোপুরি ভিজতেছে। তো ওই স্টেটে অ্যানিদের মতো যে কেউ অ্যাসল্টের শিকার হতে পারে, সেটা অ্যানি হোক, ইভেন আমি যদি হই। মানে ওই স্টেটে ছেলে মেয়ে যে কেউ অ্যাসল্টের শিকার হতে পারে। কিন্তু এই যে এগুলো না, এই যে তথাকথিত আশেক জিন মাশেক জিন, ভক্কর চক্কর, না 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 না। এবং আমি এখন চাইলে অনেক কথা বলতে পারি, বিশ্বাস করেন। আমি সমাজে চলি তো, মানে সমাজে মানুষের সাথে চলি না, কিন্তু সব চোখে দেখি তো। মানে আমি বলতে পারবো যে অবক্ষয় কোন লেভেলে যা পৌঁছে গেছে, অবক্ষয়গুলো কোন লেভেলে যা পৌঁছায় গেছে, মূর্খতা কোন লেভেলে পৌঁছায় গেছে, মানুষ কত বড় জালেম হয়ে গেছে, কত জাহির হয়ে গেছে, সব বলতে পারবো, কিন্তু লাভ নেই। আমি যদি আজকে একটা প্রতিষ্ঠানকে দায়ী করে একটা কথা বলি, তো আরেকজন বলবো যে তুই অমুকের দালাল। কিন্তু বিশ্বাস করেন, প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, প্রত্যেকটা স্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে। জায়গায় 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 ইস্যু, জায়গায় 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 মানুষ খারাপ। আপনি আমি হয়তো স্রোতের বিপরীতে, এই জন্য টিকে থাকার কি মুশকিল। কারণ যে স্রোতের সাথে যাবে সে তো খুব ইজিলি পার হয়ে যাচ্ছে না, যে বিপরীতে তার জন্য তো সব কিছু কঠিন স্বাভাবিকভাবেই। তো এখন এই হচ্ছে যে আশিক জিনের ব্যাপারটা, যেটা আমি আপনাদেরকে বললাম। আমি নকশায় কিন্তু স্পেসিফিকলি বলছিলাম যে মনে করুন তাবিজ কোনো শক্তি মানে মানে আয়রন করে না, তাবিজ কোনো শক্তি ক্রিয়েট করে না, তাবিজ একটা বলয় তৈরি করে। বলয় তৈরি করে মনে করুন যে তাবিজ একটা ফোড়া একটা ইনফেকশন, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো এটাকে চালায় কে হচ্ছে, ওই জিনে চালায়। মানে জিন ছাড়া হবে না, হবে না। আবার আমাদের ভিতরে আবার এরকম টেন্ডেন্সিও আছে যে 75 বছর বয়সে এক ব্যক্তি হঠাৎ করে তার মনে হলো মাথা ঘুরে উঠছে, এতদিন সুস্থ ছিলাম কোনো অসুবিধা নেই, আজকে হুট করে শরীর ঘামতেছে, মনে হয় আমাকে কেউ তাবিজ করছে। এটা তো আবার হয় না। বয়সে তো দেখা লাগবে যে 75 হয়ে গেছে। 100 বছর তো আর আমরা কেউ বাঁচতেছি না। মানুষের গড় হায়াতে কমে গেছে এখন অনেক, সেখানে 75 তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, তাই না? তো ভোরে ভোরে আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারবো, মানে শেষ করতে পারবেন না, মানে ভোরে ভোরে উদাহরণ দিতে পারবো। আবার মনে করুন এই যে কথা, দু একটা কথা আমি মাঝে মাঝে শুনি যে ক্যান্সার সৃষ্টি করে জিন। ক্যান্সার তো সৃষ্টি করে না এমনও না, আবার করেও। আমি আপনাদেরকে একটা ডেডলি জাদুর কথা বলি, যেটার এগেনস্ট আমরা পারি নাই। ইভেন আমি শিওর আমার পরিচিত কয়েকজন এটাতে সাফারও করে মারা গেছে, আমি শিওর। আমি জানি আসলে ঘটনাগুলো, কিন্তু আমি চাইলেও তো মানুষকে বাঁচাতে পারবো না, তাই না? আমি ডেডলি একটা ম্যাজিকের কথা বলি, ব্ল্যাক ম্যাজিকের, মানে কুফর, সিহার। মূল কথা হচ্ছে একটা সিহার। ওই স্যারের তো আবার ইদানিং অনেক নাম বেড়ে গেছে ভাই, বিশ্বাস করেন। আমি খুব সাধারণ মানুষ, স্যার অত্যন্ত মারাত্মক। এখন স্যারের কোনো নাম নেই, স্পেসিফিক কোনো নাম নাই।
এখন স্যাহারের সাথে যদি আপনি লেখা দেন, মানে আমার নাম তো ওয়াহিদ, ওয়াহিদ মানে এক, এখন 1 নম্বর স্যাহার লেখা দেন, সাহারাতুন ওয়াহিদান, কিছু একটা লেখা দেন। যাই হোক, আমি যাই না, ওগুলো আমি বলি না। সিরিয়াসলি কথায় ফেরত আসি, মানে স্যাহার যেটাকে বলে, অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, জাদুর চাইতে অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এটার জন্য যেই পরিমাণ যে ব্যক্তি কাজটা করে, তাকে তো নিজেরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে অনেক ভয়ঙ্কর কাজ করতে হয়, সেই সাথে নিজেকে নাফরমানিও করতে হয়। এই সমস্ত কিছু করার পরে তখন তার স্যাহারটা কাজ করে, এবং যে স্যাহারে আক্রান্ত হয় সে অবভিয়াসলি ভালো মানুষ, মানে সুস্থ মানুষ, অসুস্থ মানুষ না। কারণ এই স্যাহারগুলোর একটা মূল কি পয়েন্ট হচ্ছে, যাকে মানে একটা হিউম্যানেরও তো দরকার পড়ে বলি হিসেবে, শয়তানের, নাউজুবিল্লাহ। তো শয়তান তো আর কি বলি খুঁজে, তো মনে করুন যে ওই হিউম্যান লাইফটাও তো তার দরকার, যাকে স্যার করা হচ্ছে। তো অবভিয়াসলি তাকে সুস্থ হতে হবে, সুন্দর হতে হবে। শয়তানেরও ভাই অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, বিশ্বাস করেন, দুমদাম জাদুমাদু হয় না। তো এই যে টাকাগুলো খরচ করে, টাকা তো ভাই টাকাই, এটা তো বাদ। তো যখন স্যাহারটা অ্যাক্টিভেটেড হয়, সুস্থ লোক এমনভাবে অসুস্থ হবে জাস্ট কয়েক মুহূর্তে। ফার্স্টে একটা ঘটনা ঘটবে, হয় সেটা অ্যাক্সিডেন্ট হোক অথবা বড় ধরনের রোগ। হঠাৎ করে মনে করুন যে আপনার হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে মনে করুন যে আপনার পেটে একটা কোনো গণ্ডগোল হয়ে গেল, হঠাৎ করে আপনার কোলনের কোনো গণ্ডগোল হয়ে গেল, হঠাৎ করে আপনার কিডনিতে কোনো গণ্ডগোল হয়ে গেল, মানে হঠাৎ। আপনি ভালো মানুষ, আগে কোনো সিমটমই দেখা দেয় নাই, আগের কোনো সিমটমই দেখা দেয় নাই, এবং যখন আপনার কলাপস করলেন, আপনি ধরুন যে আপনার কি বলে, ধরুন কি বলবো, স্পেসিফিকলি একটা কথা বলতো তো নিজের কাছে খারাপ লাগে, যাই হোক, ধরুন একটা বড় ধরনের ঘটনা ঘটছে, আপনি কলাপস করছেন, হাসপাতালে গেলেন, কারণ আপনি স্বাভাবিক, সুন্দর স্বাভাবিক মানুষ, চেহারার মধ্যে কোনো ইস্যু নেই, কোনো কিছু নেই, স্বাস্থ্যটা সুন্দর। হাসপাতালে গেলেন, ডাক্তার দেখলো যে অবস্থা তো খুব সিরিয়াস, কলাপস করলো কেন, চেক করি, চেক করতে যায় দেখবে যে ভিতরে মাল্টিপল অর্গান খারাপ। আপনি তো আসমান থেকে বলবেন, চেক করে দেখতেছে যে ভিতরে মাল্টিপল অর্গান খারাপ, এখন ডাক্তার তো বলবে যে ওভার দ্য টাইমে খারাপ হয়ে গেছে, কিন্তু আপনি তো আসলে খারাপ হন নাই, আপনার তো খারাপ করে দেওয়া হয়েছে 1 ঘন্টার ভিতরেই, আপনাকে আসলে 1 ঘন্টার ভিতরেই খারাপ করে দিছে। তো মনে করুন 1 ঘন্টার ভিতরে খারাপ করে দিছে, আপনার ভিতরে অর্গান নষ্ট হয়ে গেছে। যে আসছে ভাই, সেই সাধারণ জিন থেকে পাওয়ারফুল, ধরে নেন যে সে হচ্ছে আপনার হাই কমান্ডের কোনো কোনো সৈনিক, মানে এই সমস্ত পিজাসগুলো দেখলে তো থ্যাতলাবে শুধু পা দিয়েই। মানুষ তো কত কত নাম দেয়, কত কত ভয়ঙ্কর ঘটনা বলে, এক একজন মাছ ধরা নিয়েও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা বলে, যেটা বেসলেস লাগে মাঝে মাঝে। মানে ওই সমস্ত এন্টিটি মানুষ ভয় পায় অনেক। তো যখন এই লেভেলের আসবে, কি করবেন আপনি? এবং সে এসে আপনাকে তিলে তিলে মারবে না, তার কাজ তাড়াতাড়ি মেরে দিয়ে চলে যাওয়া। আপনি দেখবেন যে আপনার অর্গান সাডেনলি ইনফেক্টেড হয়ে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে এটা মেডিকেল বলবে যে আপনার তো ধীরে 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 খারাপ হয়ে গেছে, এখন একসাথে কলাপস করে তো আপনি টের পাচ্ছেন, কিন্তু এরকম তো হয় নাই, আসলেই হয় নাই। অনেক প্রমাণ পায় তারা পরে, কারণ আগেরও তো মনে করুন যে আপনার কিডনি যে ড্যামেজ হচ্ছে ভাই, এটা আপনি কি টের পাবেন না? ব্যথা করবে না? আপনার লিভার যে ড্যামেজ হয়ে গেছে, আপনি সেটা টের পান না, এই ড্যামেজ হয়ে গেলে স্বাভাবিকভাবে বিলিরুবিন চলে আসবে, মানে যেটাকে আমরা বলি হলুদ হয়ে যাওয়া শরীর। হলুদ কিন্তু ওই এক্স্যাক্ট ওই মোমেন্টে হয়েছে যে সময় আপনি কলাপস করছেন, এর আগে হয় নাই। তো মনে করুন যে আপনার পেটে ইস্যু, মনে করুন যে আপনার আলসারের পেট ফুটাই গেছে, ওই সময় ব্যথা টের পেয়ে গেছেন, কিন্তু আলসারটা ডেভেলপ হয়েছে কি 1 ঘন্টাতেই? আলসার তো ওভার দ্য টাইমে ধীরে ধীরে ডেভেলপ হয়। ডাক্তার বলবে যে আপনি ওই সময় টের পান নাই, হতো এটাই হচ্ছে ওনার কাছে রিজনেবল এক্সপ্লেনেশন, এর বাইরে কোনো এক্সপ্লেনেশন নাই। কিন্তু দেখেন আপনার কি অবস্থা করে দিল। আমরা মানুষ, আমরা বাইরের চামড়া কাটলে মনে করি আর কিছু হয় না, কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনার আমি কিচ্ছুই না ইনফেকশনের সামনে। বিশ্বাস করেন, ইনফেকশনের সামনে আমরা কিচ্ছুই না। ইনফেকশনের এগেনস্টে ফাইট করার মতো অ্যাবিলিটি আমাদের আসলে তেমন নাই। আমাদের ইমিউনিটি সিস্টেম ফাইট করতে পারে না অনেক সময়, বরং আমাদের ইমিউনিটি সিস্টেম বুঝতে পারে ভুল, উল্টা পরে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অ্যাটাক করে বসে। আমাদের নিজেরই ইমিউনিটি সিস্টেমটাই এই কাজ করে। তো
এখন যখন আপনি দেখলেন, আপনি গেলেন, কি অবস্থা, হায় হায়, মানে রোগীর কোন জিনিসটা খারাপ হয় নাই? লিভার ফাংশন খারাপ হয়ে গেছে, স্টমাকের ফাংশন খারাপ হয়ে গেছে, কোলনের ফাংশন ভয়ঙ্কর খারাপ, তার কিডনির অবস্থা অত্যন্ত খারাপ, বাকি অংশের কথা বললাম না। মানে ইনফেকশন ছড়াই গেছে। তো ডাক্তার ওই 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 একই ডায়লগই বলবে যে ওভার দ্য টাইম হয়ে গেছে, আপনার টের পান নাই। এবং এই অবস্থায় তার ট্রিটমেন্ট ছাড়া উপায় নেই আসলে, জানেন। সে যে ফার্দার 1-2 ঘন্টা, মানে হায়াতের মালিক আল্লাহ, তো ফার্দার 1-2 ঘন্টাও যদি সে টিকে, সেটা ওই ট্রিটমেন্টের থ্রুতেই। এখন জিন সেটা এসে পচায় দিয়ে গেছে, সে তার ক্ষমতা বলে ওইটা পচায় দিয়ে গেছে। ওইখানে সে ওইখানে সে ব্যাকটেরিয়া ঢালুক বা যেটাই ঢালুক, সেটা ঢাইলা সে ওই প্রসেসটার স্পিড কয়েকশো গুণ বাড়ায় দিয়ে গেছে, যার কারণে 1 ঘন্টায় সব শেষ করে দিয়ে গেল। এখন ডাক্তারি ট্রিটমেন্টে আপনি টিকে থাকবেন, ওই যে ধরুন আপনার কিডনিতে সমস্যা, তো ডায়ালাইসিসের থ্রুতে টিকে থাকবেন যে কদিন আল্লাহ রাখে আর কি। আপনার কোলনের সমস্যা, তো পায়খানা রাস্তাটা পেট কেটে বের করে রাখবে, কথার কথা। আপনার স্টমাকের সমস্যা, তো স্টমাকের ওই জায়গায় হয় ব্যান্ড পরাই দিবে, না হলে কেটে, যেটাই হোক একটা সার্জিক্যাল অপারেশন করে ফেলবে। হার্টের সমস্যা হলে ওপেন হার্ট সার্জারি করবো অথবা রিং বসাবে, যেটাই হোক। কিন্তু এরপরে সাফারিংয়ের থ্রুতে আপনি মারা যাবেন। এবং আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করে একটা কথা বলি, কারণ আমি তো বাকওয়াস কথাবার্তা বলি না। দেখেন, আমি আপনাকে মিথ্যা কথাও বলতে পারবো না, আবার বলতে পারবো না যে এটা কি কথা কন। সাহারের সাথে ফাইট করা অনেক কঠিন। আপনি আমাকে বলতে পারেন যে ওয়াইদ মিয়া, তুমি কিছু জানো না দেখে তুমি ফাইট করা কঠিন। আপনি সাহার দেখেন নাই ভাই, আপনি সাহার দেখেন নাই। আমি যদি তার পুরা ডিটেল বলি আপনাকে, যে ওই মারাত্মক সাহার তার কী অবস্থা হয়েছে, আপনার শরীরের প্রত্যেকটা পশম তারা যাবে। এবং সাহারের এগেনস্টে ফাইট করা খুব কঠিন, কারণ সে ক্ষতি করে দিয়ে চলে গেছে। এখন এই মেডিকেল টার্ম দিয়েই তাকে বাঁচাতে হবে, এছাড়া আর উপায় নাই, আর উপায় নাই। এবং যখন মেডিকেল টার্মে যদি তার মানে উদ্ধার হওয়ার মতো অবস্থা তৈরি হয়, তো যে ক্ষতিটা করছে সে তখন আবার রিটার্ন আসে, তখন যে আপনি ব্যাটেল করতে পারেন। এবং তখনও শিওর না যে আপনি ব্যাটেলে জিততে পারবেন কিনা। জাদু এবং সেহারের মধ্যে এটাই তফাৎ। ওই সিহুরুল অমুক, সিহুরুল তমুক দিয়া যে সমস্ত নাম শুনেন, ওগুলো আমিও বুঝি না মাঝে মাঝে। শুধু আমি এটা জানি, সেহারের সাথে পারা যায় না সহজে। এবং যাকে করে তার এই অবস্থায় হয়, অর্গানগুলো ফেল হয়ে যায়। চেক করার পরে দেখতে পারবেন পচেই গেছে, ইনফেক্টেড হয়ে গেছে, এমন ইনফেক্টেড, বাপ রে বাপ। আপনার যদি যক্ষা হয়ে থাকে কোনোদিন, অথবা আপনার যদি কখনো কারো যদি দেখেন যে যক্ষা হয়ে গেছে, তাকে আগে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়াতো, অনেক। এখন খাওয়াই কিনা আমি জানি না। তো যক্ষার পেশেন্ট, তারা অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার পরে পাগলের মতো করে, জানেন, এত হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, তাদের মাথা মাথা কাজ করে না, হাইপার হয়ে থাকে তারা। ওই পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়া 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 বা পুশ করে আপনার শরীরে, মানে আপনার ওই অর্গানটা এগেনস্টে ফাইট করার একটা ব্যবস্থা করার চেষ্টা করে ডাক্তার। কিন্তু ওই যে বললাম, সাহার এমন এক জিনিস যে করে দিয়ে গেছে, এবং যে করে দিয়ে গেছে সে একবারে কাজ সমাধান করে দিয়ে, মানে তার কাজ সে একবারে করে চলে গেছে। মানে তাবিজ যেরকম ওভার দ্য টাইম ধীরে 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 ক্ষতি বাড়ায়, জিন যেমন ওভার দ্য টাইমে আপনার ধীরে 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 ক্ষতি লেভেল বাড়াবে, সাহের যে আয়সা করছে সে আয়সা আপনার মেরা দিয়ে চলে যাবে। এইভাবেই অনেক সময় আকস্মিক কিছু কিছু দুর্ঘটনা ঘটে, এক্সপ্লেন করার মতো দুর্ঘটনা না। অবশ্যই দুর্ঘটনা এক্সপ্লেন করা যায় না, কিন্তু আপনি ওই দুর্ঘটনায় পড়ার ঠিক কয়েক মিলি সেকেন্ড আগে টের পাবেন যে কিছু একটা ঠিক নেই, তারপরে ঘটনাটা ঘটে। ঠিক আছে, তো ওইখানেও কিন্তু কারো না কারোর হাত থাকে। ওই ঘটনাটা ঘটানোর পেছনে কোনো না কোনো এন্টিটি বা কোনো না কোনো জিনিসের একটা হাত থাকে। ওই স্প্লিট সেকেন্ড আগে আপনি এটা টের পান, আপনার বডি টের পায়, আপনার রু টের পায়। টের পাওয়ার কারণে টের পাইতে পাইতেও লেট হয়ে যায়, তারপরে ঘটনা ঘটে যায়, মানে মনে করুন যে দুর্ঘটনাটা ঘটে যায়। তো এই জন্য আর কি বললাম যে সবচেয়ে স্ট্রং হচ্ছে সেহের, সবচেয়ে স্ট্রং। এর সাথে ফাইট করা খুব মুশকিল। এই জন্যই আমি আপনাদেরকে বিস্তারিত বললাম যে সেহের কাজ করে কীভাবে। সেহের করলো, সে এসে কাজ করে দিয়ে চলে গেছে, সে আর এখানে নাই।
তো ওই যে যা হচ্ছে এখন বডির সাথে সেটা আপনার ওই চিকিৎসার মাধ্যমে ওইটার অ্যাগেনস্টে ফাইট করতে হবে, এবং আল্লাহ যদি তার রিকভার লিখে রাখে, যদি সেই রোগীর রিকভারির দিকে আগাতে থাকে, তখন আবার হয়তো যে স্যাহারটা করেছে সে টের পায়, এবং টের পাওয়ার কারণে সে আবার রিটার্ন করে। ওই সময় যেই আসলে একটা 50-50 ফাইটিং চান্স দাঁড়ায়। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি আমার চোখে দেখা স্যাহারগুলোর মধ্যে থেকে কয়টার মধ্যে সাকসেস হয়েছে আল্লাহর রহমতে, একটা তো না। তো পডকাস্টে আজকে শেষ একটা সাবজেক্ট নিয়ে কথা বলে, তা হচ্ছে কখনো জাদু জিনিস যদি আপনি পান, আপনার যদি মনে হয় যে এটা জাদু জিনিস, কখনো পড়াবেন না। এটাকে ডিজলভ করতে হয়। এটা এক একজন এক এক মাধ্যমে এটাকে ডিজলভ করে। তো আমি ওই ডিজলভ কীভাবে করে সেটা আমি আপনাদেরকে শিখাতে পারবো না, এটা পসিবল না আমার পক্ষে। মানে এক একজনের মাধ্যমে এক এক রকম। আবার এটা শিখালে পণ্ডিতি করতে যে বিপদে পড়া লাগবে, কারণ আমার মতো লোকই বিপদে পড়ে। তা আপনি কী জিনিস? তো এই জন্য বলছি যে কখনো পুরানো সাজেশন দিবেন না। কেন বলছি? পুরানোর সাজেশন দেওয়াটাই হলো আহ্বান করা। মানে এই লাইনে, মানে জাদুর লাইন হোক বা এই যে জিন সাধনা যে অনেকে করে, কথিত আর কি, যে জিন সাধনা করা, আপনি যে জিনিসটা পড়াচ্ছেন এটাই হচ্ছে সামানিংয়ের মূল পার্ট। মানে আপনি যে কাউকে ডেকে আনছেন, মানে তাকে যে সিগন্যাল দেবেন, এটা পোড়ানোর মাধ্যমেই হয়। যদি আপনি সাংকেতিকভাবে দেখেন যে আগুন যদি আপনি জ্বালিয়ে দেন, তো এটা একটা সিগন্যাল না? তো ওই আগুনে যদি আপনি কোনো কিছু জ্বালিয়ে দেন, তা আপনি ওই জিনিসটাকে ইনভাইট করছেন ওই জায়গাতে, ওইটাকে আপনি জ্বালিয়ে পরে ঝাড়খাড় করছেন না। আবার প্রশ্ন করতে পারেন যে আগুন দিয়ে আগুনকে মানে তাদেরকে পোড়ানো হয় না? ভাই বিশ্বাস করেন, আমার তো মনে হয় না। মানে আমাদের দেশীয় আগুন দিয়ে তো, মানে আমাদের হাতে যে আগুন রয়েছে সেই আগুন দিয়ে আপনি তাদেরকে পোড়াতে পারবেন না। তারা কোন আগুন দিয়ে তৈরি সেটা আমার অত তর্ক যাওয়া দরকার নাই। অনেকে তো বলে যে আগুন দিয়ে পোড়াই দিছি, পোড়াই দেওয়ার পরে 19 দিন আসে কীভাবে, ওইটা নিয়ে আমার সন্দেহ হয় তখন। ঠিক আছে? তো এইখানে আপনি একটা মানুষের মার্ডার করে পার পাবেন না। একটা সিম্পল কথা বলি, একটা মানুষের মার্ডার করে আপনি পার পাবেন না। আপনি একটা জিনের মার্ডার করে পার পাবেন, ও আপনার জাত গোষ্ঠীকে খুঁজে খুঁজে মারবে। আপনি জানেনই না। গাল গল্প বলে লাভ নেই আমাকে। হয়তো দু একজনের গায়ে লাগতে পারি কথাটা শোনার পরে, লাগলে লাগুক, আমি সিধা বলে দেবো যে ভাই আপনি একটা মিথ্যুক। কারণ আপনি মানুষ মেরা পার পাবেন না, আপনি জিন মেরা পার পেয়ে যাবেন। মনে হয় যে আপনার শরীর বন্ধ করে রাখবেন। আর আপনার যদি কিছু না করে করুক, আপনার পিতা মাতা আছে, বাবা মা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে অ্যাটাক করবে। ওরা কীভাবে হামলা করবে টেরও পাবেন না আপনি। তো এই সমস্ত গালগল্প করে আসলে লাভ নেই। এবং যখন আপনি জাতীয় জিনিসপত্র পাবেন কোথাও, ওইটাকে আপনি কখনো পোড়াবেন না। এটা আপনার জন্য ভালো। বরং আপনার যদি সন্দেহ হয় যে এটা জাদুর জিনিস, পাওয়ার পরে যেই জায়গার জিনিস ওইখানে রেখে দিন। আমি সিম্পলি বললাম। আবার আপনার মনে হতে পারে যে তাহলে কারোর ক্ষতি যদি হয় তাহলে তার উপকার করা ভালো। আসলে যেটা হবার সেটা হবে। মনে করুন যে আমি আপনাকে একটা সাজেশন দিচ্ছি, এখানে তর্ক করে আমার সাথে লাভ নাই। আপনি যে একজন হুজুরের কাছে ওইটা নিয়ে যাবেন, তো হুজুর তো জানতে চাইবে যে এটা কী করবে তুমি। এখন হুজুর যদি বলে যে তুমি আমার কাছে দিয়ে দাও, এটা আমি ডিজলভ করে দিব, এখন হুজুর এটাকে ফালা দিল আরেক জায়গায়, কাজ হবে মনে হয় আপনার? সবাই তো আর ডিজলভ করার পেছনে সময় দিবে না, যে দেওয়া সে দিবে। কিন্তু আমার কথা হচ্ছে কি, আপনি যে জিনিসটা পেয়েছেন আপনি জানেন না যে এটা আসলে জাদুর জিনিস কি না। জাদুর জিনিস যদি হয় এবং আল্লাহ যদি আপনার উসিলায় কোনো কিছু ঠিক করার ফায়সালা করে রাখেন, তাহলে তা অবশ্যই হবে। আবার যদি এটা এরকম হয় যে আল্লাহ ডিসাইডই করেছেন যে আপনাকে দিয়ে কাজটা তিনি করাবেন না, তাতে জাদুর জিনিসটা পেয়েছেন এবং রেখে দিয়ে আসছেন, ব্যাস এরকমই। তা আমি আপনাকে একটা সাজেশন দিই, কখনো জাদুর জিনিস যদি পান, যদি সন্দেহজনক মনে হয়, হুজুরকে দেখাবেন যিনি এক্সপার্ট, এবং যদি উনি বলে যে উনি ডিজলভ করে দিবে, ওনার ডিজলভের আশায় থাকেন না। উনি ডিজলভ করছে কিনা সেটার খবর বারবার নিয়েন। অনেকে করে কি যে ডিজলভের নামে ফালায় দেয়। আমি জানি সমস্যার সমাধান হয় না, কারণ কি জানেন, মানে এইখানে একটা শ্রমের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। মানে আপনি, মানে আজকে যদি একটা তাবিজ আপনি নিয়ে যান, কালকে আরেকটা তাবিজ আপনি নিয়ে যেতে পারেন, তার সময় আপনি নষ্ট করতে পারেন। এইভাবে মানুষ অনেকভাবে এক একজনকে এক একভাবে পরীক্ষা করে। তো যদি আপনি মনে হয় যে আপনি জিনিস পেয়েছেন, তাহলে ধরেন না, ব্যাস এটাই আমার রিকোয়েস্ট। আবার ওই তর্কে নেবেন না যে কারোর উপকার, ভাই ওইটা আল্লাহ যদি লিখে রাখে ওইভাবেই হবে, ম্যাজিক্যালি হবে। এখন আপনি চাইলে, ধরুন টুইন টাওয়ারের কথা বলি, এখন
দুনিয়ার অর্ধেক মানুষ বিশ্বাস করে হয়তো যে টুইন টাওয়ারের এই অবস্থা বিমানের কারণে হয়ে গেছে, এবং দুনিয়ার অর্ধেক মানুষ বিশ্বাস করে যেটা সরকারি প্ল্যান। তো এখন উদাহরণ দিচ্ছি আমি তাকে বোঝানোর জন্য। ওই ওইটা বিশ্বাস করে লাভটা কি আপনার? কোনো উপকার আসতেছে? এখন ওইখান থেকে যদি আপনি যদি ইট বালি সরায় যদি একটা মানুষকে জীবিত বের করতে পারেন, ওইটা হয়তো আপনার জন্য সাকসেস, ঠিক আছে, কিন্তু তাতে তো ম্যাক্সিমাম লোককে বাঁচাতে পারেন নাই। এখন আপনি যে জাদু করছে, মানে যে জাদু জিনিসটা আপনি পেয়েছেন, আপনি তো নিজেও শিওর না যেটা জাদুর জিনিস কিনা। আবার জাদুর জিনিস যদি হয় তো আপনি তো নিজেও শিওর না যে এটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিনা। আবার যদি এটা হয় যে মানে ইন্ডিভিজুয়াল না, আরও কয়েকজনের ক্ষেত্রে, তো ওই যে টুন টায়ারের যে উদাহরণটা আমি আপনাকে দিলাম, যে আপনি যখন মানে বিধ্বস্ত হয়ে পড়লো, পুরো উদ্ধার কাজ চালিয়ে দিলেন, কিন্তু যাদের মারা যাওয়ার কথা তারা মারা যাবে, যাদের উদ্ধার হওয়া নসিবে আছে তারা উদ্ধার হবেই। আমি বুঝাতে পারলাম আপনাকে জিনিসটাকে, ফাউতর্ক করে লাভ নেই। মানে আমি ফাউতর্ক করতে পারি যে কেন টুইন টাওয়ার বিধ্বস্ত হওয়ার পর আমি সব কিছু উদ্ধার করে মানুষ বাঁচাতে পারলাম না। ওই যে বললাম একই জিনিস। তো যদি জাদুর জিনিস আপনি এভাবে পান, প্লিজ এটাকে ধরেন না। যদি সন্দেহ হয়, ব্যাস এটা ধরেন না। এটা ধরার কায়দা আমি বুঝি, যারা কাজ করে তারা সেটা কায়দা বুঝে, এবং ওগুলো ডিজলভ করার কায়দা এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে অন্যরকম। আমার যেটা মনে হয় যে আমি যেভাবে ডিজলভ করা শিখছি আমি সাহেবের কাছ থেকে, আমার মনে হয় না অন্য কেউ এটাকে এইভাবে ডিজলভ করিয়ে মানে পারবে, এটা এটা ঠিক করতে পারবে, আমার মনে হয় না। কারণ সেই ভালো জানে যে তার ডিজলভ করার প্রক্রিয়াটা ওইরকম কিনা। আবার কিছু কিছু মানুষ হয় কি যে এই তাবিজগুলো ধরার পরে কিন্তু নিজেরাই ইনফেক্টেড হয়, কিন্তু তারা বুঝতে পারে না। কেন বলছে জানো? ওই যে টিকটিক করছে অনেকদিন পরে খুশি হয়ে গেছে, দেখছেন যে কথা বলার সাথে সাথে ওই যে তাবিজ ধরলে যে ইনফেক্টেড হয়, যে খুশি হয়ে বলছে হ্যাঁ ঠিক 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 ঠিক। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে অনেক সময় আপনি কিন্তু নিজে ইনফেক্টেড হয়ে যাবেন। কেন বলছেন? যে আপনি অগোচরে যদি এই ইনফেক্টেড জিনিসের টাচ পান, বা নিজের গোচরেও যদি টাচ পান, আপনার ড্রিম স্টেটে আপনি এমন এমন ড্রিম দেখতে শুরু করবেন যে ড্রিমটার আসলে কোনো ব্যাখ্যা নাই, কিন্তু এইটাই আপনাকে উদাহরণ দিবে যে আপনি জাদুর প্রভাবের ভিতরে পড়ে গেছেন। যেমন যেমন পানিতে ডুবে যাচ্ছেন, এবং বড় কোনো বিকট মাছ আপনাকে তাড়া করছে, অথবা অতল গভীরে কোনো কিছু হাঁ করে এসে আপনাকে গিলে ফিরবে, এরকম একটা ভয়। উপর থেকে নিচে পড়ার ভয়টা তো আছেই, মানে উপর থেকে নিচে পড়ি যে আমরা ঘুমের ভেতরে টের পাই, ওইটা তো একটা কমন ব্যাপার। ঠিক তেমনি আপনি দেখবেন যে মানে আপনার কাছ থেকে পানি দূরে সরে যাচ্ছে, পানিকে দেখবেন দূরে সরে যেতে, পানিতে হাবুডুবু খাবেন, অথবা কখনো আগুনে পড়বেন, অথবা আগুনের ছ্যাঁকা খাচ্ছেন, অথবা আপনার হাত পা কেটে যাচ্ছে। মানে স্বপ্নের ভিতরে বিভিন্ন রকমের কিন্তু এই নেগেটিভ মাইন্ড, মানে নেগেটিভ স্বপ্ন দেখতে শুরু করবেন। এখন পানির সবচেয়ে বেশি দেখা পানির, সিরিয়াসলি সবচেয়ে বেশি দেখা পানির, এরপরে দেখা আগুনের, যে আপনি আগুন দ্বারা আক্রান্ত, তারপরে আপনাকে দেখা যে ম্যাক্সিমাম যে আপনি উপর থেকে নিচে পড়ছেন। এই তিনটা জিনিস, এই তিন টাইপের জিনিস সবচেয়ে বেশি দেখে মানুষ। সবচেয়ে বেশি দেখে পানির, কেউ পানিতে ডুবে যাচ্ছে, কেউ পানিতে লাফ দিতে যাচ্ছে, কেউ বলছে আমার দিকে আসো, মানে পানি কোনো না কোনোভাবে আপনি পানির সাথে রিলেটেড ড্রিম আপনি দেখতে শুরু করে দেবেন। তো তখন প্রতিকার হচ্ছে যে একটু দোয়া দুধ পরে নিজের উপরে ইয়াকিন রাখা, আর রাত্রেবেলা শোয়ার আগেও দোয়া দুধ পড়া, আর রুহানি লেভেলে ফাইট করা। যেমন আপনি ড্রিম স্টেটে চিন্তা করবেন যে আমি ঘুমানোর আগে আপনি চিন্তা করবেন, যে আজকে বললাম, যদি আপনার মনে হয় যে না আপনার স্বপ্নে আসলে এইভাবে নদী দেখছেন, তাহলে ঘুমানোর আগে ডিসাইড করবেন যে আমি নদী দেখলে এবার সাঁতার দিমই। সিরিয়াসলি আমার কথা ফাইলামি নেওয়ার কোনো কিছু নেই, সিরিয়াস কথা বলছি আমি, যে আমি এবার সাঁতার দিমই, নদী যদি দেখি আমি স্বপ্নে সাঁতার দিমই। তা আপনি যে চিন্তা ভাবনাটা করে রাখছেন ঘুমানোর আগ পর্যন্ত, আপনার রুহ তো সব কিছু মনে রাখে, বলে তো যায় না। সে অ্যালার্ট থাকলো, ওই স্বপ্ন ওই স্টেটে থাকা অবস্থায়, সে আপনার ওই আপনি যে প্রম্পটটা দিয়ে রাখলেন যে আমি ফাইট করব বা সাঁতার কাটবো, রুহ তখন ওইটাই করবে। স্বপ্নে আপনি দেখবেন যে হয় ফাইট করছেন অথবা সাঁতার কাটছেন। এটা আমি এই জন্য এইভাবে আমি আপনাদেরকে বলে বোঝালাম, কারণ আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি বলে বোঝানো। যদি আমি বলে বোঝাতে পারি তাহলে আপনাদের জন্য সেটা বোঝা একদম সহজ হয়ে যায়। এই জন্য আমি ভেঙে ভেঙে বুঝাই, যাতে আরও সহজ হয় সব কিছু।
তো ওই ড্রিম স্টেজ থেকে আপনি এভাবে এভাবে ধীরে 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 দেখবেন কি আপনার ড্রিমটা আস্তে আস্তে আর আসছে না। একটা জিনিস কি জানেন, যখন আপনি ড্রিমের ভেতরে থাকবেন, এই জাদু রিলেটেড ড্রিমের ভেতরে থাকবেন, এই ড্রিমগুলো না যখন আপনি দেখে উঠবেন না তখন আপনার ভালো লাগবে না, ভালো লাগবে না একটু, আপনি নেগেটিভ ভাইবটা টের পাবেন। এখন কীরকম নেগেটিভ ভাইব, এটা এক এক পার্সনের ক্ষেত্রে এক একভাবে ভেরিফাই করে, মানে ভেরিফাই না ভেরি করে এক একভাবে। তো আমি আপনাদেরকে শুধু এটাই বলতে পারি যে জাদু জিনিস যদি পান তো সন্দেহজনক হলো ধরিয়েন না, আর যদি ধরেও ফেলেন ওটা নসিবে যা থাকা তা হবে। আর যদি এফেক্টেড ফিল করেন তাহলে আগে দোয়া পড়বেন এবং রুহানি লেভেলে এইভাবে ব্যাটেল করবেন। আর যদি মনে হচ্ছে না কোনো কিছু আউট অফ লাইন চলে যাচ্ছে বেশি, যে আপনার কন্ট্রোলের ভেতরে নেই, তখন অন্য কারোর সাহায্য নেবেন। কারণ কি জানেন, ডাক্তার নিজে ট্রিটমেন্ট নিজে করতে পারবে না। ডাক্তার খুব ভালো করে জানে যে প্যারাসিটামল একটা হচ্ছে অ্যানালজেসিক টাইপের বা পাইরেট্রিক টাইপের ঔষধ। আবার আপনার কিছু ওষুধ আছে, মানে ডাক্তার সব ওষুধের ব্যাপারেই জানে, কিন্তু তারপরও তার ওপেন হার্ট সার্জারি অন্য আরেকজন ডাক্তার করবে, তার বডি সার্জারি অন্য আরেকজন ডাক্তার করবে, এমনকি তার ওই যে কী জানি বলে আলট্রাসোনোগ্রামও একজন ডাক্তারই করবে, তিনি করতে পারবেন না। এবং তাকেও কিন্তু আরেকজন ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করে কাজ করতে হবে, কারণ উনি যিনি ডাক্তার, উনি যদি কিডনি স্পেশালিস্ট হন তিনি হার্টের ব্যাপারে জানবেন না, উনি যদি হার্ট স্পেশালিস্ট হন তিনি কিডনির ব্যাপারে বুঝবেন না ভাই। তো ডাক্তারকেও কিন্তু ট্রিটমেন্টের থ্রুতে চলতে হয়, তো নিজের ট্রিটমেন্ট নিজে করা যায় না। আবার 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 আমার উপরে পড়েন না যে ব্যাটা কী কয় সেলফ রুকিয়া করা যায় না। আমি বললাম, আমি গ্যারান্টি দিলাম হয় না। সেলফ রুকিয়া করে আপনার কোনো কাজ হবে না, বরং আপনার ব্যাটেলটা রুহানি লেভেলে নিতে হবে। রুহানি লেভেলে নিজেকে দানবের মতো শক্ত করা লাগবে, যে রুহানি লেভেলে আমার কাছে যদি পানি আসেও, পানিতে আমি সাঁতার কাটবো, আমার যদি মনে হয় যে পানিতে হাঙর রয়েছে তাহলে আমি নৌকে উঠবো, অথবা আমি পাড়ে চলে যাব। এটা হচ্ছে রুহানি লেভেলে আপনার শক্ত অবস্থান। ওই সেলফ রুকিয়া করে আপনি কিছু করতে পারবেন না। ওই যে বললাম না যে ওষুধ আপনি জানলেও লাভ নেই, আসলেই লাভ নেই। আপনি জানেন, আমরা সবাই জানি, কিন্তু নাপা কোন কাজে আসে? নাপা তো জ্বর কমায়, অ্যান্টিপাইরেটিক, কিন্তু নাপা বেশি খেলে এমন অ্যালার্জি হবে পরে বুঝবেন, মানে জিন্দিগি তামা তামা হয় কীভাবে। তো এই জন্যই বললাম যে সেলফ রুকিয়াও করবেন না, এটাও আপনার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে। বরং আপনি রুহানি লেভেলে ব্যাটেল করবেন এবং আপনি সবসময় আল্লাহর ইবাদত করবেন। রুকিয়া করলে যে আপনার আল্লাহর ইবাদত হচ্ছে তা তো না। আপনি আল্লাহর কাছ থেকে পানা চাবেন, পানাকে আপনি অন্য কোনো নাম দেবেন না, যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পানা চাই, তো এই পানা যে চাই আমি, আমার আশ্রয় যে চাই আমার মালিকের কাছ থেকে, তো এটার জন্য এই প্রসেসকে আমি অন্য কোনো নাম দেব না। আমাদের নবীরা এই প্রসেসকে কোনো নাম দেন নাই, আমাদের রাসূল এই প্রসেসগুলোকে কোনো নাম দেন নাই। তা আমরা এই প্রসেসগুলোকে এক নামেই জানি, তা হচ্ছে প্রার্থনা বা নামাজ বা দোয়া। এটাকে অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। আমি যদি কোরআন শরীফ পড়ে যদি দোয়া না করি, তাও আমার কোরআন শরীফ পড়া মানে ঠিক হয়ে যাবে, মানে কোরআন শরীফ পড়াটা আমার কাজে আসবে, আর দোয়া করলেও আর একটু ভালো। পয়েন্টটা কি বোঝাতে পারলাম? কিন্তু আমি কোরআন শরীফ পড়লাম না, দোয়া করলাম, ওইটাও কাজে আসবে, কিন্তু একটা তফাৎ আছে। কোরআন শরীফ পড়লে আপনার রুহানি লেভেলের পাওয়ারটা বাড়তে থাকবে, না পড়লে বুঝতে পারবেন না। আমি পড়ি এবং পড়ি দেখে আল্লাহর বাণী, আল্লাহর কথা নিজে যখন পড়ছি তখন এক অন্যরকম অনুভূতি দাঁড়ায়। এই জন্যই বললাম যে সেলফ রুকিয়া করবেন না, নিজের ওতে আসলে কাজ হয় না। অনেকের মনে হতে পারে কাজ হয়, আসলে ওইটা না। আপনি রুহানি লেভেলে শক্ত অবস্থায় আছেন দেখি মানে মনে হচ্ছে কাজ হচ্ছে। আপনার রুহানি লেভেলকে শক্ত করা লাগবে। এর জন্য আপনি বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি কোরআন পড়বেন। মূলত আপনার মাথার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু থাকার দরকার নেই। সমস্ত শক্তি আল্লাহর কাছ থেকে আসবে, রিজিক আসবে, মানে লাইফ লাইন আসবে, সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে আসবে। এটাই সত্যি কথা। তো এখন এই পডকাস্টের পার্ট একদম শেষ করে ফেলি, এবং পডকাস্টের এই পার্ট শেষ করার পরে আমি আগে থেকে রেকর্ড করা ঘটনাটার ব্যাপারে বলি। আজকে আমি কিন্তু সেহার নিয়ে কথা বলেছি, এবং আজকে কিন্তু একটা ঘটনাও আছে সেহার রিলেটেড। এই জন্যই সেহারের সাবজেক্টটা আজকে আমি নিয়ে কথা বলেছি একটু কমই, মানে বেশি কথা বলা সুন্দর দেখায় না। যে ঘটনাটা বলবো আমি, ওই ঘটনার শুরুতে আমি রেকর্ড করার সময়ও কিন্তু ওয়ার্নিং দিয়েছিলাম, ওই ওয়ার্নিং আমি আবার মনে করিয়ে দিই। এই ঘটনাটা খুব গ্রাফিক একটা ঘটনা, মানে আমি কিন্তু কয়েকটা ডিটেল বলবো, যে ডিটেলটা কিন্তু হজম করার মতো না। তো ওই ডিটেল যদি হজম, মানে লাশ রিলেটেড, লাশ,
যদি আপনি ওই হজমটা না করতে পারেন তাহলে আপনি এটা শুনেন না, মানে এখন যেই পার্টটা শুরু হবে এটা আপনি শুনেনই না। আর যদি মনে হয় যে না, আপনার ক্যাপাবিলিটি আছে হজম করে, তাহলে আপনি শুনেন, অসুবিধা নেই। কিন্তু আমি বলি যে ঘটনাটা অত্যন্ত গ্রাফিক, শুরুর দিকেও অত্যন্ত গ্রাফিক এবং শেষের দিকে অত্যন্ত গ্রাফিক, বলে রাখলাম। এবং আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমি আপনাদেরকে এখন যেই ঘটনাটি শোনাবো, যেই অভিজ্ঞতা আমি শোনাবো, তা শোনানোর আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে এই বর্ণনা আমি আপনাদেরকে দেব যা আমার নিজের চোখে দেখা এবং ধারণা করা কিছু ব্যাপার, তা আপনার জন্য অত্যন্ত মারাত্মক হতে পারে। এই ধরনের বর্ণনা সবার জন্য না। তো আমি বলে রাখতে চাই আগে থেকে যে আমি এখনও বলছি, যদি সহ্য না করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে এই অংশটুকু আর শোনার দরকার নেই। এই ঘটনার সূত্রপাত অনেক আগে, যখন প্রথমবার আমাকে বলে, ওই সময়টা ছিল 2014 সাল, এবং প্রথম ডেড বডি পাওয়া যায় 2014 সালে, যার থ্রুতে তারা জানতে পারে যে ঘটনাটার তীব্রতা কতখানি। কিন্তু আমি ওই সময় স্বাভাবিকভাবে বয়সগত একটা কারণ যেমন থাকে, ঠিক তেমনি উত্তেজনা, এমনকি ওই সময় আমি উঠছিলাম, যার বদৌলতে ওই যে কাশেম সাহেবের ওই শয়তানের মাধ্যমেই এক হিসেবে মাটিতে নামি আমি। তো যার কারণে আমি ওই সময় পুরো ব্যাপারটা ইগনোর করি, 2014 সালের কথাটা। আবার কিছু কথা শুনলে তখন বিশ্বাস হতো না মানুষের, মনে হতো যে মানুষ একটু বেশি বাড়িয়ে আগে থেকে বলে, তো তখন মনে হতো মানুষ বাড়িয়ে কথা বলে। আবার বয়সটাও তো দেখতে হবে আমাকে তখন। এরপর যখন বুঝতে পারলাম বা শিখলাম, ওই সময় কিন্তু বেজোস আমার উপর দিয়ে চরমভাবে উঠছে। সেকেন্ড ফেজ আমার লাইফে, ওই সেকেন্ড ফেজে আমি আমার লাইফের সবচেয়ে টাফ টাইম পার করি, যেই 1-1.5 বছর আমাকে অনেক বেশি পেনের ভেতর দিয়ে যেতে হয়। যেমন হাইকমান্ডের পেন ছিল, ঠিক তেমনি ওই ফেজেই অতীতের কিছু ঘটনা আমার চোখের সামনে আবার ফেরত আসে। অতীতের ইভেন্টগুলো, যে ইভেন্টগুলো আমি ইগনোর করি, ওই ইভেন্টগুলো কীভাবে জানি আমার চোখের সামনে আবার আসে, আমাকে আবার ইনভলভ হতে হয়। যা আমি বুঝতে পারলাম তা হচ্ছে যে আমার কৃতকর্মটা ফেরত আসার সময়টা ছিল ওই 1.5 বছর, 1 বছর 1.5 বছর, ওই হাইকমান্ডের ওই টাইমটাতে। এবং যার ফলশ্রুতিতে আমি শেষের দিকে যে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছি, এটা মিথ্যা কথা বলে লাভ নেই। প্রথম লাশটা পাওয়া যায় 2014 সালে, যে বাড়িতে এই ঘটনা ঘটে। আমি আপনাদেরকে না বলি, তাদের বাড়ি, স্বাভাবিকভাবে তাদের কিছু জমি জমা রয়েছে। তাদের বাড়ির একজন সদস্য মিসিং ছিল। যে সদস্য মিসিং ছিল সে হচ্ছে তাদের বাড়িতে পালিত হওয়া একটা ছেলে, যে তার বয়স তখন 16 কি 17 বছর ছিল। পালিত হওয়া একটা ছেলে, যে ছেলেকে তারা একদম ছোটবেলা থেকে মানুষ করেছে। মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, বাবা ছেড়ে চলে গেছে, এই জন্য তারা মানুষ করেছে এবং তাদের বাড়িতে মানুষ হয়েছে ছেলেটা। যে পরিবারের ব্যাপার, সেই পরিবারটার মানে বিলে কিছু জমি জমা ছিল, ওই জমি জমা নিয়ে সমস্যা। প্রথম লাশ পাওয়া যায়, যে বললাম, পালিত ছেলেটার লাশ পাওয়া যায়। পালিত ছেলেটার লাশ কীভাবে পাওয়া যায় এটা আপনাদেরকে শুনতে হবে, কারণ এটার পরে সিগনিফিক্যান্ট ব্যাপার আছে প্রত্যেকটা ডিটেইলের। এই জন্য আমার প্রথমে বিশ্বাস হয়নি এবং আমি না করে দিয়েছিলাম। ওই ইয়াং ছেলেটা, আনুমানিক যার ওই সময়টা মানে কিশোর বয়স, হয়তো সে তখন 17-18 হতে পারে, তার ডেড বডি পাওয়া যায় এমনভাবে যে তাকে বাঁধা, তার বেঁধে রাখার কারণে তার আকার হয়ে গিয়েছে ব্যাঙের মতো। মানে তাকে যেভাবে বেঁধে রেখে ফেলে দিয়েছিল আর কি মারার পরে, তার আকারটা ব্যাঙের মতো হয়ে গিয়েছিল। একটা হিউম্যান বডি যার আকার ব্যাঙের মতো, বেঁধে রাখার কারণে। ওই অবস্থাতে যখন তার লাশ উদ্ধার করা হয় 7-8 দিন পরে আর কি, মিসিংয়ের 7-8 দিন পরে, তার বডির কিছু অংশ মাছ খেয়ে ফেলেছে এবং যেই জায়গায় তার বডি পড়েছিল বা ডুবিয়ে রাখা হয়েছিল বা চাপিয়ে রাখা হয়েছিল, ওই ঘটনার বদলতে কালো পানির ভেতরে থাকার কারণে মানে তার বডিটা চেঞ্জ হয়ে গিয়েছিল,
বডির আকার যেমন বিশ্রী হয়ে গিয়েছিল, পচেনি কিন্তু, যেটা অবাক করার বিষয়, ওইভাবে পচেনি। আউটার স্কিন যেটা আমাদের, আউটার স্কিন ইনট্যাক্ট ছিল, কিন্তু তার ডুবে থাকার কারণে যেরকম কন্ডিশন হয়, হয়তো কেমিক্যাল কোনো ব্যাপার ছিল, কোনো ব্যাপার ছিল সেইখানে। অদ্ভুতভাবে চামড়া নষ্ট হয়নি, কিন্তু চামড়ার পরিবর্তনটা ছিল এরকম। আপনি গুই সাপ দেখেন না, রংটা সেম ওরকম হয়ে গেছে, বডির রং। এবং অবভিয়াসলি চোখ নষ্ট হয়ে গেছে, মানে কানের ভেতরে পোকা, সব জায়গায় পোকা, কিন্তু আউটার স্কিনের কোনো ক্ষতি হয়ই নেই, মানে স্কিন ভেদ করে নেই বা কোনো কিছু হয়নি, যেটা ছিল একটু অড ব্যাপার। এবং লাশ কিন্তু ভেসে উঠেছিল, মানে মুখ পানির ভেতরে ছিল আর কি, ওইভাবে আর কি ভেসে উঠেছিল লাশ। তো উদ্ধার করার পরে লাশের উপরের দিকে, মানে পিঠের দিক থেকে তো মানুষ আর বুঝতে পারছে না, পিঠের দিক থেকে তো মনে হয় যে মানে বেঁধে জাস্ট পানিতে চুবিয়ে দিয়েছিল, কোনো আঘাতের চিহ্ন ছিল না পিঠের দিক দিয়ে। কিন্তু যখন লাশ উদ্ধার হয় পুলিশের সামনে এবং লাশকে যখন সুরতহাল করা হয়, মানুষজন যা দেখে তা হচ্ছে তার এই যে আমাদের যে বুকের হাড়, আমাদের যে ছাদে ছাদে যে মধ্যাঞ্চলটা, এইখানে যে একটা মানে শক্ত পোর্শন রয়েছে, যার একেবারে নিচের দিকে তলোয়ারের মতো একটা ছোট্ট হাড় রয়েছে, নরম হাড়, এটাকে খুব সুন্দরভাবে কেউ কেটে তুলে নিয়ে গেছে। মাথায় রাখুন, এই আমাদের বুকের মাঝখানে যে হাড়, যেটা ওই যে ছাতিটাকে মাঝখান দিক থেকে ধরে রেখেছে, যে গলার পাশ থেকে যে হাড় শুরু হয়, এটা এমনভাবে কাটা, যার কারণে এই যে বডিটা যে ভেতরে যে অন্যান্য জিনিসপত্র থাকার কথা, ওগুলো সব শেষ হয়ে গেছে বোকা ধরে। ভেতরের এই অংশটা উন্মুক্ত, কিন্তু আবার পুরো পুরো ছাতিটা চওড়া হয়ে যায়নি। এইখান থেকে যখন এই অংশটুকু মিসিং, সুরতহালের সময় তারা আরও একটা অংশ দেখে, সেটা হচ্ছে আপনার পেটের ভেতরের দিক থেকে। পেটের ভেতরের দিক থেকে, আমি আবারও বলি, লাশ কিন্তু পাওয়া গিয়েছিল পিঠের উপরে। সুরতহালের সময় কিন্তু যখন লাশ ঘোরানো হয়, মানে পিঠের দিক থেকে তো দেখায় সবাই সব ঠিক, যেমন বুকের মাঝখানে হাড় কেটে নেওয়া সুন্দরভাবে প্রেসিসলি, ওর শির দ্বারাটা অবাক করার বিষয়, খুব ঠান্ডা মাথায় বুঝুন, ওই ছেলেটা শির দ্বারা, যেটা শুরু হয় যে ঘাড়ের নিচ থেকে, এই যে আমাদের যে স্পাইনালটা, এটা সম্পূর্ণ মিসিং। এবং এটা মনে করুন যে চামড়া যেভাবে আলাদা করে না, বরং চামড়া থেকে এটাকে আলাদা করে নিয়ে গেছে একেবারে পেলভিক পর্যন্ত, মানে পেলভিকের বোন নিয়ে যায়নি, মানে যতটুকু পর্যন্ত এই শির দ্বারা বোন এটা নিচে থেকে নেমে গেছে ততটুকু পর্যন্ত মিসিং। এই দুটো জিনিস মিসিং। এবং ডেড বডি স্বাভাবিকভাবে পানিতে থাকলে যা হওয়ার তা হবে। এই ডেড বডি পুলিশ নিয়ে যায় এবং তারা দাফন করার মতো অত বেশি সাহস দেখাতে পারেনি। তো তারপরও পুলিশের ভয়ে অন্য জায়গায় দাফন দেয়, মানে নিজেদের আর এরিয়ার ভিতরে দাফন দেয়নি। তখন এটা নিয়ে পুলিশ অনেক অনেক নিজেদের মতো যতটুকু, যে তাদের তত বেশি আহামরি কোনো কিছু করে না মানুষ, মানে পুলিশের ব্যাপারে বলছি, অস্বীকার করে লাভ নেই। তারা আহামরি কিছু করে না যদি বড় ধরনের কোনো ব্যাপার না ঘটে বা জানাজানি না হয়। এবং এরকম ঘটনা জানার পরে যাদের পরিবার থেকে ঘটনা ঘটেছে, পুলিশও দেখছে যে এরা এরকম করার মতো লোক না, মানে তদন্ত করে বুঝতে পারলো যে যেই করেছে বাইরের লোক করেছে। আবার পুলিশের কিন্তু আবার এই অ্যাবিলিটি আছে, সেটা হচ্ছে আপনার, ওরা বুঝে যে কোন জায়গায় কি ঘটনা ঘটছে, মানুষই করলো না অন্য কেউ করলো। ছেলেটা কিন্তু মিসিং ছিল এবং 7-8 দিন পরে কিন্তু লাশ পাওয়া গেল। আচ্ছা, এই চ্যাপ্টারটা এইখানে শেষ 15 দিনের জন্য, 14 দিনের জন্য। কেন 14 দিন বলছি, ওই যেই ঘটনাটা ঘটে ওটার হিসাব করার পরে লাশ পাওয়ার মধ্যখানে এমন একটা সময় ছিল, যেই সময়টা পার করার পরে যেই দিন তাদের বাড়িতে প্রথম ঘটনাটা ঘটে, সেই দিন একেবারে পাক্কা অমাবস্যা, ওই হিসাবে আর কি, পাক্কা অমাবস্যার দিন। ঘটনাটা হচ্ছে, ওই বাড়িতে ধীরে 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 সব কিছু একটু স্বাভাবিক হলো। মানুষজন প্রচণ্ড ভয়ের ভিতরে ছিল তারা, কারণ অন্যান্য আত্মীয় স্বজনও কিন্তু বলছিল যে ওকে কিন্তু মানুষে মারে নাই, অন্য কোনো কিছু মারছে।
এবং ওই ছেলে মারা যাওয়ার পরে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নাই। প্রথমে আতঙ্কের ভেতরে ছিল সবাই, কিন্তু তারপরে এমন কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনাটা ঘটল তা হচ্ছে একেবারে ক্লিয়ার কাট ঘটনা। রাতের বেলা একজন চিৎকার দিয়ে উঠল, মানে খুব বিশ্রীভাবে। যে চিৎকার দিয়ে উঠল তার কাছে যাওয়ার পরে সে কথা বলতে পারছে না, সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা, তার মৃগীর অবস্থা দাঁড়িয়ে গেছে ঘরের ভেতরে। আমি আবারও বলি, ঘরের ভেতরে স্পাইনাল কর্ডটা, ওই যে আমাদের যে স্পাইনাল, এটার যে কিছু থাকে না যে রক বক, এটা তো পুরো স্পাইনটাকে যেন মাঝখান থেকে কেউ ফেটেছে, মানে এই লম্বি স্পাইনটাকে আবার কেউ মাঝখান থেকে খুব সুন্দর করে আলাদা করেছে। তো অর্ধেক অংশটা ওই ঘরের ভেতরে ফ্লোরে খুব সুন্দর করে গোল করে সাজানো, একটা চিহ্ন মোতাবেক ওইভাবে সাজানো, এবং চারপাশে এমন এমন কিছু জিনিসপত্র রাখা যা দেখলে স্পষ্ট বোঝা যায় যে কিছু জিনিস জানোয়ারের, কিছু জিনিস মানুষের, কিছু জিনিস এই দুনিয়ারই না মনে হয়। তাদের ধারণা আর কি যে কিছু জিনিস হয়তো ওই দুনিয়ারও না, আমাদের এই দুনিয়ারও না। এবং যেই ড্রয়িংটা আঁকা, সেই ড্রয়িংটা হচ্ছে শয়তান। তার শিং দুইটা শিঙে দুজনের নাম, সে সাথে কি কি জানি আছে তাদের ভাষ্য অনুযায়ী। এবং শয়তানের চোখ অনেক বড়, দুইটা চোখ, লাল চোখের জায়গায় একেবারে রক্ত লাগানো, দাঁত বের করে আছে, 3টা দাঁত নেই, এমনভাবে মুখটা খোলা যে 3টা দাঁত নেই, এবং 3টা দাঁত যেখানে নেই সেই জায়গাটা ফাঁকা, এবং যেই জায়গাগুলোতে দাঁত আছে ওই জায়গাগুলোতে অরিজিনালি মানুষের দাঁত বসানো, কিন্তু ঠোঁটটা আঁকা। এরপর এই যে শয়তান, এই শয়তানের ঠিক ওই যে জায়গা, মানে গোল করে ফেস আঁকা, তো ঠিক যেই জায়গা থেকে মানে আমাদের ঘা শুরু হওয়ার কথা ড্রয়িং অনুযায়ী, সেখান থেকে 2টা লাইন বের হলো। 2টা লাইন বের হয়ে টুকোনাকুনিভাবে বের হয়ে ছড়িয়ে গেল, বোঝালো যে 2টা হচ্ছে হাত, মানে ছড়িয়ে যাওয়ার সময় এটা বোঝালো যে হাত। এবং এই হাতে 2টা মাথা, কাটা মাথা। কাদের কাটা মাথা জানেন? প্রত্যেকের কাটা মাথা, মানে প্রথম 2জনের কাটা মাথা হচ্ছে বাবা এবং মায়ের, একেবারে হুবহু তাদের চেহারার আকৃতি সেখানে ছাপা দেওয়া, একেবারে হুবহু তাদের চেহারার আকৃতি ছাপা দেওয়া। মানে একটু দূর থেকে যখন চোখটা একটু ছোট করে তাকাবেন, দেখবেন যে আসলেই হুবহু 2টা ফেস দেখা যায়, একটা পুরুষ এবং একজন মহিলার। এবং যে পুরুষ, তার শরীরের চুল এবং ব্যবহার করা কাপড় ওই তার ফেস যেখানে আঁকা সেখানে রাখা, স্ত্রীর যেখানে তার স্ট্রিট ফেস আঁকা, মানে গলা আর কি, গলা কাটা আর কি, মাথা যেটা তার 2 হাতে, ওইখানে আবার স্ত্রীর কাপড় চোপড় রাখা। এবং অদ্ভুতভাবে স্ত্রী যে পিরিয়ডের সময় যেরকম ন্যাকড়া ব্যবহার করেছিল ওই এক্স্যাক্ট ন্যাকড়াটা ওইখানে। এবং শয়তানের যে গলা থেকে আরও 2টা লম্বা লাইন নিচের দিকে নেমেছে, ওই 2টা লম্বা লাইন আপনার যখন 2টা মাথার উপরে রাখা, মানে 2টা মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, ওই 2টা মাথা হচ্ছে তাদের সন্তান, স্ট্রেট ফরওয়ার্ড তাদের সন্তান। এখন যিনি চিৎকার দিয়েছিলেন আসলে তিনি কিন্তু এই 4জনের ভেতরে একজনও না। যিনি চিৎকার দিয়েছিলেন তিনি সম্ভবত তার খালা অথবা চাচি, তার স্বামীও মারা গিয়েছিল এবং জায়গা ছিল না, তারা আশ্রয় দিয়েছিল। এবং তিনি তখন থেকেই মৃগীতে তার খিঁচুনি আসছে, বাবা মানে মৃগী রোগীর মতো তার প্রচণ্ড খিঁচুনি আসছে, যেহেতু একটা ফ্লোরে একটা সিম্বল আঁকা, রক্ত, মানে অরিজিনাল জিনিস ব্যবহার করা। এই অবস্থাতেই রাতের বেলা কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ তার মতো ট্রিটমেন্ট করলো। কবিরাজদের যেরকম ভার্সন থাকে, তারা এরকম সিচুয়েশন দেখলে তাদের যেরকম কথাবার্তা, তারা সেভাবেই আগাচ্ছে, সব কিছু করছে। রাত পার হলো কিন্তু তার খিঁচুনি থামেনি। ভোর হলো, আলো ভালোভাবে ফোটার পরেই আস্তে ধীরে তার খিঁচুনি থেমে গেল, কিন্তু তার গায়ে প্রচণ্ড জ্বর, তাকে জাগানো যাচ্ছে না। কবিরাজ তাদের মতন মানে মরিচ পড়া দিল, এটা করলো, অনেক কিছু করলো। কবিরাজ ওই দিনটা নিজের মতোই করলো। ওই দিনে নিজের মতো কোনো কাজ আর হচ্ছিল না। কেন বলছি জানেন? ওই অবস্থাতেই ঘরের মধ্যে একজন আরেকজনের সাথে তুমুল ঝগড়া লিপ্ত, মানে স্বামী স্ত্রীর সাথে তুমুল ঝগড়ায় লিপ্ত।
কখনো স্ত্রী সন্তানদেরকে মারার জন্য পাগল হয়ে যাচ্ছে, কখনো স্বামী তার সন্তানদেরকে মারার জন্য পাগল হয়ে যাচ্ছে। একসময় তো স্বামী এই কথা পর্যন্ত বলেছিল যে ঠিক ওর বুকের ছাতি যেভাবে ছিঁড়ে নিয়ে গেছে ওইভাবে তোদের বুকের ছাতি সব ছিঁড়ে নিয়ে যাব। মানে রাগের মাথায় এইভাবেও তারা কথা বলছিল তখন। তো এই পর্যায়ে যখন কবিরাজ দিয়ে তার হচ্ছে না, বাইরে থেকে একজন ভালো হুজুর আনা হলো। হুজুরের দোয়া দুরুদ পড়ার পরে, তাদেরকে ঝাড়ফুঁক করার পরে এই দুই স্বামী স্ত্রী শান্ত হলো। শান্ত হওয়ার পরে তারা মনে করতে পারছে না ঘটনা কি, কিন্তু তারা এটা জানে যে তাদের মাথা অতিরিক্ত গরম হয়ে গেছিল তখন, এবং সেই গরম হওয়ার কারণে তারা যে কি কি বলেছে তা তাদের মনে নেই। এখন কবিরাজদের তো এখানে খেলা শেষ। কবিরাজদের একটা লিমিট থাকে, তাদের এই লিমিটের বাইরের ব্যাপার এটা। এখন এটাকে তো বিভিন্ন রকমের নাম দেওয়া যেতে পারে, তারা বিভিন্ন রকমের নাম দিচ্ছিল, বারো চালান, এটা সেটা অনেক কিছু। কিন্তু মূল যে ব্যক্তি যার অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ, যিনি মৃগীতে আক্রান্ত ছিলেন কিন্তু এখন প্রচণ্ড জ্বর, যিনি হচ্ছেন মূল সাক্ষী, যার কাছ থেকে জানা যেতে পারে যে ওইখানে আসলে হয়েছিল কি, কে গেছে, কেনই গেছে, ওইটা জানার মানে তারা কোনো সোর্স পাচ্ছিল না, কারণ সে অসুস্থ, প্রচণ্ড জ্বর এখন, এবং তার জ্বর ছিল প্রায় 3 থেকে 4 দিনের মতো। এই 3-4 দিনে কোনো সুরাহা হয় নাই। কেন বলছি জানেন? মানে দোয়া দুরুদ পর থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে লোকজন করে নাই, কিন্তু তারপরও রাতের বেলায় নাকি এক রাতের বেলা স্বামী পাগল হয়ে গিয়েছিল, সবাইকে মেরে একেবারে কেটে কুটে ফেলবে। আবার আরেক রাতে নাকি স্ত্রী পাগল হয়ে গিয়েছিল। এবং এই 2 রাতের এই ঘটনার কারণে তারা এখন আর গ্রামের আশপাশের লোকের উপর আর কোনো বিশ্বাস রাখে নাই। তারা শহরের দিকে লোকজন খোঁজা শুরু করলো। তাদের ওই মফস্বল শহরে আর কোনো ট্রাস্টেড কোনো কিছু তারা পাচ্ছিল না দেখে তারা ঢাকা কয়েক জায়গায় যোগাযোগ করতে শুরু করে। এর ভিতরে আমিও ছিলাম, এবং শোনার পর পরে বলছি যে কী সমস্ত কথাবার্তা বলে এগুলো, দূর। অবিশ্বাসই লাগে কিন্তু, তাই না শুনতে? আমার কাছে ওই দিন এরকমই লেগেছিল। তো এই অবিশ্বাস্য কথা শোনার পরে যখন আমি ফোন রেখে দিয়েছিলাম, আমি জানতাম মনে যে কী হয় ওই জায়গায় পরবর্তীতে। যা হয় পরবর্তীতে তা হচ্ছে ওই যে 2 দিন স্বামী স্ত্রী 2 রাত পাগল হয়ে গেল। তৃতীয় রাতের দিন কে পাগল হয় জানেন? যিনি এই যে 3-4 দিন ধরে সেন্সলেস, ওই যে চাচি বা খালা, তার সেন্স আসলো এইভাবেই যে তিনি এখন বলছেন যে সবার বুকের ছাতি তিনি কেটে মাঝখানের ওই হাড়টা দিয়ে তিনি একটা ছুরি বাড়াবেন, এবং ওই ছুরি দিয়ে তিনি দুটা বাচ্চাকে বলি দিয়ে দিবেন। কার নামে বলি দিবেন? উনি একটা নাম বলছিল, নামটা অস্পষ্ট, ওনার মুখ দিয়ে, মানে ওই অস্পষ্ট নামের উদ্দেশ্যে তিনি বলছিলেন যে ওর জন্য বলি দিব। এখন তাকে তো আটকানো হয়েছে, প্রচণ্ড জ্বর, তার গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, এতটা উত্তাপ, এবং ওই উত্তাপ অনেক সময় পাশে বসেও টের পাওয়া যাচ্ছে। তারা এদিক ওদিক যোগাযোগ করছে। ঢাকা থেকে খুব ভালো একজন ব্যক্তির সাথে তাদের যোগাযোগ হয়, এবং সে ভালো একজন ব্যক্তি, তিনি ডিসাইড করেন যে তিনি এখানে আসবেন ইমার্জেন্সিতে, না আসলে হচ্ছে না। এবং ওই ব্যক্তি প্রথমে এটাকে ধরতে পারেন, তা হচ্ছে সেহের। কেন? কারণ এইখানে প্রথম একটা ঘটনা ঘটে, ওই যে বললাম প্রথম একজন ব্যক্তি মিসিং, এরপরে এখন যিনি আক্রান্ত তিনিও এই পরিবারে কেউ না। এই পরিবারে এই লোকের যদি কোনো কিছু হয়ে যায়, যে চাচি বা খালা, এরপর আসলেই 4 জন থাকবে। অর্থাৎ শয়তান যে 4 জনকে নিতে চাচ্ছে, বা ওই জিনিসটা যে 4 জনকে নিতে চাচ্ছে, এটা কোনো সিম্পল জাদু না, এটা সেহের। এবং এই সেহেরটা এমনভাবে ঘটানো হবে যে প্রথম ভিকটিম, তাকে দিয়ে কোনো কিছু করা হয়েছে, দ্বিতীয় ভিকটিম যাকে রাস্তা থেকে সরানো হচ্ছে, এরপরে এক রাতের ব্যবধানে কোনো না কোনো ঘটনা ঘটিয়ে হয় বাবা স্ত্রীকে এবং বাচ্চাদেরকে মেরে নিজেও মরে যাবে, অথবা স্ত্রী তার স্বামীকে মেরে বাচ্চাদেরকে মেরে নিজেও মরে যাবে। অনেক সময় কিন্তু এই রকম ঘটনা আমরা বাইরে দেখি, যে ঋণে জর্জরিত হোক বা যে কোনো সিচুয়েশনে হোক, কিন্তু একজন ব্যক্তি সবাইকে মেরে নিজে আত্মহত্যা করে। আমি বলছি না যে সেটা সেহের। তিনি এটা ধরতে পারেন, এবং তিনি জানতেন যে সেহের হেভি টাফ। তো তিনি ঢাকায় বসে কিছু করতে পারবেন না, এখানে এসে নিজের উপস্থিতি মানে নিজের প্রেজেন্স রাখা জরুরি। কারণ ইভেলের সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনি যে ইভেলের জন্য একটা ক্রেডিবল থ্রেট, এটা ইভেলকে বোঝাতে হবে। প্রত্যেকটা ব্যক্তি যে ইভেলের বিরুদ্ধে লড়াই করে, তারা হচ্ছে তার জন্য থ্রেট। এবং ইভেল যখন দেখে যে তার থ্রেট এখানে অবস্থান করছে, তখন অটোমেটিক কিন্তু ইভেলের শক্তি কমতে থাকে।
ইভেন নিজেই আত্মবিশ্বাস হানিতে ভুগতে শুরু করে। তার সমস্ত ফোকাস যে ছিল ওই 4 জনের উপরে, সেই ফোকাস এখন চলে আসে সেই ব্যক্তির উপরে যাকে সে এই মুহূর্তে থ্রেট মনে করছে। আর এইখানে হচ্ছে কি যে পথের বাধা ছিল 2 জন। একজনকে দিয়ে কাজ শুরু করেছে, দ্বিতীয়জনকে দিয়ে কাজ একদম কাজ যে হয়ে গেছে সেটা সিল মেরে দিচ্ছে, মানে খালা বা মানে চাচিকে দিয়ে। তো ওই ব্যক্তি যতদিনে তিনি আসবেন মানে 2-1 দিন তো তার সময় লাগবে। তিনি যেদিন রওনা দেন ঢাকা থেকে সেই ব্যক্তি, সেই দিনই ওই খালা বা চাচি মারা যায় প্রচণ্ড জ্বরের ভেতরে। কেউ জানতো না যে তিনি মারা গেছেন। তার জ্বর সবাই জানে, সকালবেলা জ্বর, এটা সবাই জানে, চেক করেছিল, কিন্তু এরপর আর কেউ চেক করে নাই। মানে পাশে এসে দেখে গিয়েছিল নিঃশ্বাস নিচ্ছে, গা খুব গরম, শুয়ে আছে এরকম। তারা নিজেদের একটা অশান্তির ভিতরে। তখন প্রায় বিকালবেলা যখন ওই হুজুর ঢাকা থেকে রওনা দিচ্ছেন, তিনি এসে পৌঁছাবেন রাতের বেলা। তার হিসাব অনুযায়ী বিকালবেলা বুঝতে পারলো যে মরে গেছে। এবং মরে গেছে কিভাবে জানেন? আমাদের মুখের লালা যখন বেরিয়ে আসবে, মুখের লালা, এবং মুখের লালাটা শুকিয়ে যাবার পরে যে দুর্গন্ধ ছড়াবে, ওই রকম দুর্গন্ধ পুরো বাড়ির ভিতর লোকজন পাচ্ছিল। মানুষ মনে করছিল যে কেউ কারোর থুতু, মানে হয়তো মানুষজন চারপাশে থুতু মেরে পুরো বাড়ি গন্ধ করে ফেলেছে, এরকম একটা গন্ধ মনে হচ্ছিল সবার। এখন এই গন্ধ তালাশ করতে 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 গিয়ে তারা ওই রুমে যে গন্ধ বিকটভাবে পেতে শুরু করে, যে রুমে খালা বা চাচি ছিলেন, দেখা গেল তিনি ডেড। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, তার মুখ দিয়ে আমরা যেরকম মানে আমাদের লালা বের হয়ে আসে না, তার মুখ দিয়ে লালা বেরোচ্ছিল, কিন্তু সেই লালার সাথে কি কি জানি বের হচ্ছিল, অদ্ভুত রকমের দেখতে, মানে পানি জাতীয়। এবং সেইটা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, তার নাক থেকেও প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। মানে ওই অবস্থাকে তাকে কেউ গোসল করানোর মতো লোক পাওয়া যাচ্ছিল না, প্রায় ঘন্টা খানেকেও কোনো লোক পাওয়া যায় নাই। দূরের গ্রাম থেকে যখন লোক আনতে গিয়েছে, গ্রামের খবর তো পৌঁছা যায়। তো যখন এরকম খবর দিল, দূরের গ্রাম থেকে লোক পাওয়া খুব কঠিন হয়ে গেল যে তাকে কে গোসল দিবে। শেষে যেই জায়গা থেকে লোক পাওয়া গিয়েছিল, সেখান থেকে লোক যখন রওনা দিচ্ছে, ততক্ষণে রাত 10টা বাজে। এবং সেই হুজুরও ঢাকা থেকে রওনা দিয়েছেন, তিনি এসে পৌঁছান রাত 12টা বাজে। তো যখন ওই 10টা বাজে, যখন তার ওই চাচি বা খালার মানে গোসল সম্পন্ন হয়, গোসল করার সময় আপ্রাণ চেষ্টা করা হয়েছিল দুর্গন্ধ ঢাকার। এমন দুর্গন্ধ যা কেউ সহ্য করতে পারছিল না। অথচ তার মুখ দিয়ে কোনো কিছু বের হয়নি, তার পেশা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিচ্ছু না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কি জানেন, তার পুরো শরীরটা কীভাবে জানি খুব দ্রুত রং বদলাচ্ছিল। ওই যে বললাম না যে গিরগিটি, মানে গুইসাপের গায়ে যেরকম রং, গুইসাপের শরীরটা যেরকম তার রং, তারও শরীরটা ওই রকম আড়ষ্ট হয়ে ওই রকম রং দিচ্ছে তখন, খুব দ্রুত বেগে। তো এগুলো তো জানাজানি হয়। এবং এই বাড়িতে এর আগে তো একটা মার্ডার হয়েছে, বাড়ি থেকে দূরে, বাড়ির একজন মিসিং ছিল। তো স্বাভাবিকভাবেই খুব রাতের বেলা ওই হুজুরের প্রেজেন্সে, হুজুর বাসায় এসে দেখলেন যে হায় সব তো অবস্থা খারাপ। তারা আবার যোগাযোগ করার মতো অ্যাবিলিটিতে ছিল না। যারা যোগাযোগ করেছিল তারা আবার হুজুরকে বলে নাই। তারা চেয়েছে হুজুর আসুক, হুজুর এসে দেখুক। তো এই অবস্থার মধ্যে যখন তিনি দেখলেন যে সব মারা গেছে, মানে উনি মারা গেছেন, এবং ওই গন্ধের স্মেল উনি টের পেয়ে উনি মানে দোয়াদুরুদ পরে বাতাসে ফু দিলেন এবং বললেন, আপনারা খুব দ্রুত তাকে দাফন দিবেন। বিশেষ করেন 8 ঘন্টার ভিতরে কবর করা হয়েছে, অনেক মানুষ মিলে করেছে, খুব দ্রুততার সাথে, খুব দ্রুত। বিশ্বাস করেন 8 ঘন্টাতেই, আসলেই 8 ঘন্টার ভিতরে কবর করা হয়ে গেছে। অত বেশি সাজানো গোছানো দরকার পড়েনি। সাথে সাথে লাশ নামানো হয়েছে, জানাজা দিয়েই লাশ নামানো হয়েছে এবং দাফন দিয়ে দেওয়া হয়েছে। পুরো দাফনের কাজ হুজুর আসার পরে 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে, একদম 1.5 ঘন্টার ভিতরে। এবং আরেকটা ব্যাপার, তা হচ্ছে তখন রাত আনুমানিক 2টা। তো হুজুর তখন আজান শুনতে পান। আজানটা কে দেয় জানেন? এক লোক মারাত্মকভাবে ভয় পেয়েছিল। তাদের বাড়িরই পেছন দিক দিয়ে সে গিয়েছিল, তার আসলে উদ্দেশ্য ছিল চুরির। সে কি ভয় পেয়েছে সেটা হচ্ছে, মানে ওই লোক ভয় পাওয়ার কারণে তার মুখ দিয়ে অটোমেটিক আজান আসে, চিৎকারের মতো আজান। হুজুরই শুনতে পায়, কিন্তু বাকি কেউ শুনতে পায় নাই।
যেটা তখন পরবর্তীতে হুজুর বুঝতে পারেন যে সবাইকে স্তব্ধ করে রাখা এই বাড়ির আশপাশের, যাতে তারা যাতে তাদের কাজ শেষ করতে পারে, যারা ক্ষতি করার চেষ্টা করছে তারা। তো এরপর কি হলো, তারা ওই যখন এই স্তব্ধতার ভিতরে ছিল, হুজুর আজানটা শুনলেন। হুজুর বললেন যে আজানটা কে, কেউ তো উত্তর দিতে পারে না। তো হুজুর সেই আজান পর্যন্ত যান এবং সেখানে যে ওই ব্যক্তিকে পান, তার অবস্থা খুব খারাপ, সে হাত পা কাঁপছে, আজান দিচ্ছে কোনো রকম চিৎকার দিয়ে। শান্ত করার পরে যখন জিজ্ঞেস করলো ঘটনা কি, সে বলল যে সে ওই ছেলেকে দেখেছে, যে ছেলে মিসিং ছিল, যার ডেড বডি পাওয়া গিয়েছে। সে ওই বাড়ির পেছনের দিকে তাদের একটা নলকূপ ছিল, ওই নলকূপের সামনে সে দাঁড়িয়ে আছে। তার উদ্দেশ্য ছিল সেখানে চুরি করবে, মানে নলকূপটা খুলে সে নিয়ে যাবে। জঙ্গে ধরা নলকূপ, ব্যবহার হয় না। তো সে এখানে এসে দেখছে যে নলকূপের সামনে সে ছেলে দাঁড়ানো, সে মুখ করে আছে ওই বাসার দিকে, মানে বাড়িটার দিকে সে তাকিয়ে আছে, পেছনের দিক থেকে সে বাড়ির দিকে তাকিয়ে আছে, এবং পেছনের দিক থেকে তার হাত পা এভাবেই বাঁধা, মানে ব্যাঙের মতো অবস্থা তার। এবং একটা মানুষ যে ব্যাঙের মতো বাঁধা, সে তো দাঁড়িয়ে থাকতে পারে না। ওই এন্টিটি বা ওই ছেলে নাকি তার দিকে তাকিয়েছিল ঘাড় ঘুরিয়ে। তো চেহারা যেরকম ডেড বডি তো সে নিজেও দেখেছিল, সেরকমই চেহারা দেখেছিল। এখন ওইখান থেকে সে ভাগতে পারে নাই বিধায় সে চিৎকার করে আজান দিতে শুরু করে প্রচণ্ড ভয়ের কারণে। তো এরপরে হুজুর তিনি তার আপ্রাণ চেষ্টা করলেন। আপ্রাণ চেষ্টার বদৌলতে হুজুর কিন্তু ওই স্পাইনটা খুঁজে পান। কোথায় জানেন? ওই মানুষের স্পাইন, যে স্পাইনটার অর্ধেক ছিল যে ঘরের ভেতরে, পরবর্তী অর্ধেক পাওয়া যায় অন্য রুমের একদম মেঝের ভেতরে। হুজুর নিজের ক্ষমতা বলে সেটাকে বের করে ফেলেন, মানে ঘুরে বের করে ফেলেন। ওই দিন রাত্রেবেলা সব কিছু হয়, ওই দিন রাত্রেই, মানে এমন একটা ইভেন্টফুল নাইট। আমার কাছে তো পুরোপুরি ডিটেল নাই। ওই ইভেন্টফুল নাইটে উনি ওই হুজুর পুরো ফ্লোর করে ওই স্পাইনটা বের করে ফেলেন, এবং উনি তন্ন তন্ন করে খুঁজেছেন সব জায়গাতে। উনি বারবার বলছিলেন যে জায়গা পরিবর্তন হচ্ছে, মানে বুকের ছাদের যে অংশটা, সেটা একটা ছুরির আকার দেওয়া হয়েছে ওই বুকের ছাদের অংশকে। ওই ছুরির আকার দেওয়া ছুরিটা, ওইটা বারবার জায়গা পরিবর্তন করছে, বাড়ির এইদিকে বা ওইদিকে, বাড়ির এই কর্নারে বা ওই কর্নারে বারবার জায়গা পরিবর্তন করছে। এবং হুজুরের কথা হচ্ছে, রাতের ভেতর যদি আমি এই ছুরি না ধরতে পারি, ওরা এখান থেকে এবার যদি সরে যায়, পরবর্তীতে আবার ডেডলি রূপ নিয়ে ফিরবে। কিন্তু হুজুর অনেক চেষ্টা করেছেন, পারেন নাই। এবং হুজুর নিজেই বুঝতে পারেন একটা সার্টেন টাইমে বাড়ি থেকে ওই ছুরিটা নিয়ে, মানে মানুষের বুকের মাঝখানে হাড় দিয়ে তৈরি করা ছুরি, ওইটা সামহাও বাড়ি থেকে, মানে ওই বাড়ির সীমানার বাইরে চলে গেছে। উনি এটা ওনার আধ্যাত্মিক ক্ষমতা বলে বুঝতে পারেন। এবং ওই হুজুরের বদলতে, আল্লাহর রহমতে এবং ওই হুজুরের অশেষ চেষ্টায় ওই পরিবারের বাকি সদস্যদের আর কোনো ক্ষতি হয় নাই। উনি ওনার নিজের জ্ঞান অনুযায়ী ওই স্পাইন দুইটার যা যা করা তা তিনি করেছেন, কিন্তু মিসিং ছিল হচ্ছে বুকের মাঝখানে হাড়টা, আর কোনো কিছু না। কিন্তু এটা সেহের, এটা ফেরত আসে। তখন তো হুজুরকে থ্রেট মনে করেছিল ওই হুজুর সাহেবকে। তো হুজুর সাহেব তো চলে গিয়েছিলেন, কিন্তু হুজুর চলে গেলে কি হবে, সেই ফেরত আসে এবং 1 2 3 4 চারজন ছিল, চারজনকেই নিয়ে যায় বলতে, মানে সন্তানেরাও শোকে মারা যায়, স্ত্রী পাগল হয়ে মারা যায় শোকে। মানে প্রথমে সন্তান দুজন মারা যায় ইমিডিয়েটলি জ্বরে আক্রান্ত হয়ে, তারপরে শোকে মা মারা যায়। এরপরে ওই লোক নিরুদ্দেশ, অ্যাজুম করে নেওয়া হয় যে লোকটা নাই, ডেড, মারা গেছে। এখন হয় কি যে যত সময় যায় আস্তে আস্তে কিছু কিছু ছেলে মেয়ে যারা ছোট থাকে তারা তো বড় হয়, তাই না? এখন ওয়ারিশ তো আছে তাদের। এখন ওয়ারিশের মনে হলো কি, এই জায়গা সম্পত্তি নেওয়া যেতে পারে, মানে অন্য সম্পত্তি সবাই ভোগ দখল করতে পারছে, বাড়িতে তো আর কেউ আসে না, কারণ মানুষ তো জানে যে বাড়ি শেষ হয়ে গেছে, মানে মানে মরা বাড়ি এখন। তারপরও 2-1 জনের লোভ পারে না কবরের জায়গাও দখল করে ফেলে। তো এরকম এক ওয়ারিশ দাঁড়ায়, এবং ওয়ারিশ
দেখলো যে কেউ তাকে বাধা দিচ্ছে না, মুখে বলে যে এটা তো খুব খারাপ জায়গা, তুই এখানে যাবি কেন, কিন্তু সে যায়। এবং যাওয়ার বদলতে কি হয় জানেন, মারাত্মক হামলার শিকার হয়। কারণ ওই যে জায়গাটা, ওইখানে যে স্পেসটা তৈরি, ওই স্পেসে যে ঘটনা ঘটে গেছে ওইটার ছায়া ওইখানে তখনও বিদ্যমান। এবং এই বাড়িতে থাকা 600 জন মানুষ মারা গেছে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে, কিন্তু তারা সকলে কিন্তু একটা বিশ্রী জিনিসে আক্রান্ত ছিল। এখন যে ওয়ারিশ ওই বাড়ি দখল করলো, উঠলো, বউ বাচ্চা সহ সবাই যখন উঠলো, ওয়ারিশের কি হলো জানেন, রোড অ্যাক্সিডেন্ট। এবং ওয়ারিশের যখন রোড অ্যাক্সিডেন্ট হয়, ইমাজিন করতে পারেন ট্রাকের নিচে পিষ্ট হলে কি অবস্থা হবে একটা মানুষের। ওয়ারিশের স্ত্রী এবং তাদের এক বাচ্চা আর কি, ব্যাস ব্যাস এইটুকুই। তো তারপর আবারও বাড়ি খালি, একদম খালি, কোনো কিচ্ছু নাই, কেউ কিচ্ছুর জন্য আসে না। কিন্তু আবারও এক উন্মাদের মানে হাজিরা আসে। এবং যখন ওই উন্মাদের হাজিরা আসে, ওই উন্মাদ আবার এবার করেছে কি জানেন, মানে উন্মাদ তো একটু হলেও বুঝে, পাগল হলেও একটু হলেও বুঝে যে এখানে সমস্যা আছে। তো সে একটা তান্ত্রিকের সাহায্য নিয়ে এখানে আসে। তো তান্ত্রিকের একটা বলয় বা আপনি যেটাই বলুন না কেন, সে সেটা তৈরি করে দেয়। এবং যার বদলতে সে এখানকার ওয়ারিশ দাবি করে, এবং কেউ কোনো কিছু কেয়ার করে না। থাকতে পারলে থাক, খেতে পারলে খা, ব্যাপারটার কীরকম। তো সেইখানে থাকতে শুরু করে এবং তার তো কোনো সমস্যা হয় না। তার সমস্যা হয় না ঠিকই, কিন্তু সমস্যা যে করতে আসে এটা তো টের পাওয়া যায়। এখন ওই তান্ত্রিকের আবার পরবর্তীতে কি হয়েছে আমি জানি না, কোনো কারণে তান্ত্রিকের সাথে যোগাযোগ মিসিং তার আবার, মানে যিনি এখন দ্বিতীয় ব্যক্তি যে ওয়ারিশ হিসেবে এসছে সে বাসায়, তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অবাক করার বিষয় হচ্ছে তার কিন্তু সমস্যা হচ্ছে না তান্ত্রিকের সাথে যোগাযোগ না থাকার পরেও। কিন্তু আবারও একটা ঘটনা ঘটে এবং ঘটনার বদলতে ওই ওয়ারিশও মরে। এবং ওই ওয়ারিশ কীভাবে মরে, যে দ্বিতীয় ওয়ারিশ, জানেন কীভাবে মরে? ধান ভানে না, মানে একটা মেশিন আছে ধান ভাঙার, আমি জানি না এটা কীভাবে সম্ভব, কিন্তু সে ওইটার ভিতরে তার মাথা ঢুকে গিয়েছিল তার। এবং সে ভালোভাবে আঘাত পায় এবং অনেক চেষ্টা করে যখন ততক্ষণে তাকে বের করে, তার মাথা আর কি আলগায়, মানুষজন তো বুঝতেই পারছিল যে মরে গেছে। সমস্যা কি তাহলে? সমস্যা হচ্ছে এই যে দ্বিতীয় ওয়ারিশটা যে তান্ত্রিকের হেল্পের থ্রুতে টিকে ছিল ওই জায়গাতে, সে মারা যাওয়ার পর থেকে এখন তাকে দেখা যায়। সে প্রত্যেকটা, মানে সে যেহেতু ওয়ারিশ একটা আত্মীয় রয়েছে তার ব্লাড লাইন, এখন ব্লাড লাইন যদি অন্য কোনো গ্রামেও থাকে, ওই ব্লাড লাইনের ঘরের দরজার সামনে যে রাতেরবেলা টোকা দেয়, ধরুন আজকে চাচার দরজার সামনে রাতেরবেলা টোকা দিয়ে চাচাকে ডেকেছে, তো কালকে মামার ঘরের দরজার সামনে টোকা দিয়ে মামাকে ডেকেছে। বোঝাতে পারলাম? মানে ডেট যে ডেট, সে রাতেরবেলা এসে দরজা টোকা দিচ্ছে এবং ডাকছে। এবং এই বদলতেই কিন্তু আমার কাছে আবারও আসে তারা। এবং আমি কিন্তু তখন জানতাম না যে ওনারা, মানে প্রথম যে ঘটনাটা ঘটে ওই ঘটনার সময় কিন্তু আমার সাথে যে যোগাযোগ করেছিল, এটা আমার তখন একটু মনে নাই, আমি জানিও না। আমাকে আমি সে বলে দেন যে এরা এর আগে, মানে এই বাড়িতে প্রথম যে ব্যক্তি মারা গিয়েছে সে কিন্তু তোমার সাথে যোগাযোগ করেছিল, তুমি কিন্তু তাকে পাত্তা দাও নাই। এখন আমার তো মনে পড়ে না। তো উনি যখন আমাকে ভালো করে মনে করানোর চেষ্টা করে, তখনও মনে পড়ে না, কারণ কত মানুষকে না করেছি তার কি কোনো ঠিক ঠিকানা আছে? মনে নাই। তো যেহেতু আমি না করেছিলাম, মনে আমার নাই, তো আবার ওইখানে আমি যাবো কেন? কিন্তু আমি সে বললো যে যাওয়ার দরকার। তোমার জীবনে এই জিনিসটা দ্বিতীয়বার ঘুরে আসছে, তোমার জীবনে যত জিনিসই দ্বিতীয়বার ঘুরে এসছে, প্রথমবার ঘুরে আসার পর দ্বিতীয়বার আবার এসছে, তা ততবার ভয়ঙ্কর রূপ নিয়ে ফেরত আসছে। এবং এটা কিন্তু সহজ ব্যাপার না। যেই ঘটনা তোমার সাথে ঘটে যাওয়ার কথা অনেক আগে বা ঘটে যেতে পারতো, সেটা ওই সময় না ঘটে ঘুরে এই সময় আসছে। মানে ওই যে যখন হাইকমান্ড প্রচণ্ড পাগল, আমি ওনাকে বললাম যে আমি তো প্রেশার হ্যান্ডেল করতে পারছি না, উনি বললো যে আমি তোমার সাথে থাকবো, তোমার ভয় নাই। কিন্তু উনি আবার এইটাও চাচ্ছিলেন
যে এত ডিপ্রেশনের ভিতরে না থাকি, যাতে আমি আমার কাজ মানুষের উপকার করা, আমি যদি ওইটা থেকে দূরে সরে যাই তাহলে তো আর লাভ নাই, আল্লাহ তো হেল্প করবেন আমাকে। তো তিনি খুব সুন্দর বোঝাতে পারেন, তিনি মোটিভেট করতে পারেন, এবং তার মোটিভেটে আমি আবার ওইখানে যাই। এবং ব্যাপার কি জানেন, অবভিয়াসলি আপনি আন্দাজ করতে পারছেন, যখন মুর্দা দেখবেন, মুর্দা যদি দেখা যায় তার মানে মুর্দার কবরে ভেজাল হয়ে গেছে, মানে ওইখানে কোন ঘটনা চলছে। মানে আমি বলছি না যে রু দেখতে পাচ্ছেন বা যে মরে গেছে সে দেখতে পাচ্ছেন না, রু আল্লাহর কাছে চলে যায়, ওইখানে শয়তানি হচ্ছে এখন। তো ওই শয়তানিটা ঠেকাতে হবে, এবং অবভিয়াসলি আমাদেরকে কবর খুঁড়তে হবে। এবং যখন কবর খুঁড়ি, মানে আমি তো খুঁড়ি না, খোঁড়ানো হয়, আমি তো এখানে প্রেজেন্ট, দুজন ব্যক্তি, আমি এবং আমি সে। তো যখন ওই দুজন ব্যক্তি কবর খুঁড়ে, ততদিনে তো প্রায় মনে করুন যে 6 মাস হয়ে গেছে। আমি সাহেব আমাকে বললো যে কবরটা খোঁড়া নেসেসারি, কারণ হচ্ছে কি, তুমি খুললে একটা জিনিস দেখতে পাবে। তো নাকে কেমিক্যাল দেওয়া মাস্ক পরা, তার উপরে তুলা দিয়ে ঠাসা, বিশ্রী গন্ধ কিন্তু অনেক। কোনো কোনো লাশ মারাত্মকভাবে নষ্ট হয়, মারাত্মকভাবে। তো লাশের দুর্গন্ধ আসছে, ওনারা কবর খুঁড়েছে, মানে নির্দেশ দেওয়া ছিল যে এক পাশ খোঁড়া, যাতে কবরে না নেমে লাইটের ব্যবহার করে যাতে কাজ করা যায়। এখন যখন খুললো কবর, আমি আবারও বলছি, শোনার দরকার নেই কারোর, কিন্তু আমি আপনাদেরকে বলবো যেটা আমি চোখে দেখেছি। তার বডিতে কাফনের কাপড় ছিল না, তার কাফনের কাপড় ছিল তার পেটের ভেতরে, মানে মুখ দিয়ে সে কাফনের কাপড় পেটের ভেতরে গিয়েছে এমন না, তার পেট একেবারেই শেষ, নাই ওইখানে, পেটের উপরে চামড়া নাই। এই লাশ এত বিশ্রীভাবে ডিকম্পোজ হয়ে গেছে যে মানে লাশের পুরো শরীরের উপরে ম্যাগেট, সাদা সাদা ম্যাগেট। চিনতে পারছেন কোন ম্যাগেট? এটা এটা হচ্ছে বট ফ্লাই, এটাকে সায়েন্টিস্টরা বলে বট ফ্লাইয়ের লার্ভা। কিন্তু আমার মাথায় ঢোকে না যে কবরের ভিতরে এটা চিন্তা থাকে কীভাবে, অক্সিজেন ছাড়া। যাই হোক, আল্লাহর ইচ্ছা। পুরো বডির উপরে কয়েক লাখ পোকা, সাদা পোকা, সাদা, এবং সাদা পোকাগুলো যেমন ভ্রমণ করছে, ফ্লেশ কালো হয়ে গেছে, যে পচে কালো হয়ে গেছে, যে টাইট হয়ে আসছে, এবং চারপাশে যে লিকুইডগুলা, ওগুলো স্পষ্ট ভিজিবল। কিন্তু এর মধ্যে একটা জিনিস খুব সহজ নজরে আসছে আমার, তা হচ্ছে মানে কবরের এক পাশে লম্বা করে কি জানি রাখা। ফার্স্টে মনে হচ্ছে সাপ, প্রথমে মনে হচ্ছে মরা সাপ, পরে আমি তো আর বুঝতে পারছি না, ওই দুজনও বুঝতে পারছে না জিনিসটা কি। আমি সে কনফার্ম করলো যে ওইটা হচ্ছে শির দ্বারা। এবং আজকে যে আমরা কবর খুঁড়েছি না, এর বদলতে আমরা একটা শয়তানি আটকাতে পেরেছি। সেটা হচ্ছে এই যে শির দ্বারা আলাদা করা হয়েছে, যেই এন্টিটি করুক না কেন, সে শির দ্বারা আলাদা করেছে। মানে প্রথমে তো বুকের ছাতি কেটে নিয়ে গেছে, আমরা কিন্তু লাশের ওই অংশ উল্টাতে পারছি না, কোনো মতেই সম্ভব না আমাদের পক্ষে। এখন সে শির দ্বারা কেটে আলাদা করে রেখেছিল, নেওয়ার আর সুযোগ পায় না, তার আগে আমরা হাজির। এখন আমির সাহেব আমাকে বললো কি, এই শির দ্বারাটাকে মানে লাঠির সাহায্যে ঠেলে ঠুলে লাশের সাথে লাগিয়ে দিতে, লাশের সাথে মানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে উনি কবর আবার লাগিয়ে দিল, মানে কবর আবার দিয়ে দিতে বললো। কবর দিয়ে দিলাম, মানে আমি না, মানে ওই দুজন দিয়েছেন। কবর দিয়ে দেওয়ার পরেই আমরা করলাম কি, চারপাশে একটা করে দিলাম। আমরা আন্দাজ করতে পারছিলাম যে ঘটনা কি হচ্ছে। মানে ঘটনা হচ্ছে কি, আগে ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন সীমানা দিলাম। ঘটনা হচ্ছে, মানে এটা আমি সাহেব বলেছে, এটা আমাকে কেউ বলে নাই, অন্যরা আমাকে জিজ্ঞেসও করেছে, কিন্তু আমি বলি নাই। এই যে তন্ত্র করেছে না, যে এই যে মানে শেষে যে মূল্য দেখেন, রহস্য কিভাবে উন্মোচিত হয়। এই শেষে যে মরেছে তারই পিতা এই তান্ত্রিকের মাধ্যমেই, মানে যে তান্ত্রিকের বলয় নিয়ে সেইখানে এসছে না, মানে এই সম্পত্তি দখল করার জন্য, তারই পিতা এই তান্ত্রিকের মাধ্যমে এই পরিবারের ক্ষতি করার জন্য বিরাট আকারের খরচ করে সব কিছু করে স্যার করেছে। এবং ওই স্যাহারটা এত বেশি পাওয়ারফুল ছিল, ওই স্যাহারটা ঘটানোর জন্য যে এন্টিটি এসছে তার কাছে বলি স্বরূপ ওই কি জানি বলে পশু, মানে নাজায়েজ ভাবে কোরবানি দেওয়া হয়েছিল তার জন্য।
এবং পশুর রক্ত জমা করে তাকে দেওয়া হয়েছিল, যার বদৌলতে মানে সে খুশি যে তাকে এখন তুমি গড মনে করলা এবং গড মনে করে তাকে উদ্দেশ্য করে তুমি কোরবানি দিলে, যার বদৌলতে সে ওই পরিবারের উপর হামলা করে ওইভাবেই। তো যখন তার এইখানে এসে দখল নেওয়া দরকার ছিল, সেটার আগে আবার আর একজন আসে, ওই যে বললাম যে প্রথম ওয়ারিশ, সে এসে দখল করে ওই যে ট্রাকের নিচে পিষ্ট হয় যে ফ্যামিলি সহ, ওই যে তারা যে পিষ্ট হয় ওইটাও এই তান্ত্রিকের করা সেহেরার ফল। কারণ সেহেরটা ফেরত আসে, সে যখন দেখে যে থ্রেট চলে আসছে তখন সেটা ফেরত আসে, কারণ তার কাজ হচ্ছে মানে যেই উদ্দেশ্যে আমাকে রাখা আমি ওই কাজ করতে থাকবো, মেরে ফেলেছি যদি আবার কেউ আসে মারা দরকার বলে মেরে ফেলবো, মানে সেহেরের হিসেবটা হচ্ছে এরকম। তো দ্বিতীয় ওয়ারিশ, এই যে যার লাশ আমরা খুললাম, আমরা কবর খুললাম, এরই পিতা কিন্তু সমস্ত ঘটনার মূল নায়ক এই তান্ত্রিকের সাথে। এখন কি হয়েছে জানেন, এখন যখন এখানে আসছে তান্ত্রিকের নিজেরই তো মানে জানা কি জানি বল আপনার, সেহের না, নিজের তৈরি করা সেহের, এখন নিজের তৈরি করা সেহেরের এগেনস্ট নিজেই একটা ব্যারিয়ার তৈরি করলো। এতে করলো কি, ওই সেহের তো একে শত্রু মনে করা শুরু করলো। কনফ্লিক্ট এমনভাবে দাঁড়ালো যে তুই আমাকে ভগবান মনে করলি আর তুই আবার আমার বিরুদ্ধে চক্রান্ত করলি। তো এখন সেহেরওয়ালা করলো কি, যে সেহের মানে যে সেহের ক্যারি করছে ওই সেহেরওয়ালাই এই তান্ত্রিককে মেরে কোথাও না কোথাও ফেলে দিয়ে আসছে, এরপরে এর পিছনে পড়ছে এবং একে মেরে ফেলছে। একে মেরে ফেলার পরে এখন সেহেরের এন্ড হবে কিভাবে জানেন, ওই এন্ড হবে এভাবেই যে আপনি যেই প্রসেসটা ও করছে ওই প্রসেসটাকে নষ্ট করে দেওয়া, যে প্রসেসটা সে করে তার সমস্যার সমাধান একেবারে করতে পারছে ওই প্রসেসটাই করে দেওয়া, যাতে ও কোনো কিছু না করতে পারে। এটাই একটা মাত্র সমাধান, এর বাইরে তো কোনো সমাধান নেই। আছে আপনি ওটার এগেনস্টে লড়বেন কিসের সাথে, মানে আপনি যে ওই শত্রুর সাথে লড়বেন তার শক্তি আপনাকে শেষ করে দিতে হবে, আপনি তো তাকে কিল করতে পারছেন না, মেরে তো আর ফেলতে পারছেন না, তার অ্যাবিলিটি নষ্ট করতে হবে। তা আমির সাহেবের যেটা প্ল্যান ছিল যে ওইভাবেই এটাকে হয়তো নষ্ট করা যেতে পারে, কিন্তু ওইটা কিন্তু ওই সময় আমির সাহেব খেয়াল করেছেন খুব ভালো করেই যে বুকের জিনিসটা কিন্তু মিসিং। এই জন্য আমি বলেছি যে সাহেরের সাথে পেরে ওঠা যায় না, মানে বুকের হার আগে নিবে তারপরে তো স্পাইনের হার নিবে, আমরা তো স্পাইনের হার পেয়েছি পাশে, বুকের হার তো আগে কেটে নিয়ে গেছে। তো যখন ওই স্পাইনের হারটা উনি দেখলেন, উনি কিন্তু বুকের হার খুঁজছিলেন, পান নাই, তখনই উনি বলেছেন যে স্পাইনটা তুমি লাশের সাথে লাগিয়ে কবর দিয়ে দাও। এরপরে আমরা ওই যে একটা সীমানা মতো দিয়ে রেখেছিলাম জাস্ট যাতে স্পাইনটা না নিতে পারে কয়েকদিনের জন্য, এই সীমানা বেশিক্ষণ কাজ করে না। কিন্তু সেহেরের মূল যে অংশটা ওই যে বুকের হাড় যেটা, ওটা তো যে সেহের করছে তার কাছে চলে গেছে, মানে আলটিমেটলি ওইখানে কিন্তু আমরা কেউ সফল হই নাই, কারণ তার মূল হাতিয়ার ছিল যে বুকের হাড় এবং স্পাইন। সে বুকের হাড় নিয়ে গেছে এই যে দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে, এবং স্পাইনটা তো আমরা তো ওইখানেই রেখে দিয়ে আসছি। তো মূল ব্যাপার কি যে এখন ওই ডেড বডিকে কি দেখা যায় চারপাশে, মানে সে যে রাত্রেবেলা গিয়ে কে দরজায় টোকা দেয়, না দরজায় টোকা দেয় না সে, এখন আর যায় না, মানে সেই সময়ের কথা বলছি, তখন মানে ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই সেহেরটা স্টিল বিদ্যমান, মানে স্পাইনটা তো নষ্ট করা গেছে কিন্তু বুকের হাড়টা কিন্তু নিয়ে গেছে, অর্থাৎ সেহের এখন পর্যন্ত বিদ্যমান।